আমরা কত ক্লাসে অবশ্যই একটু শুরু করেছিলাম, ফ্রিকোয়েন্সি রেসপন্স পড়তে চাচ্ছি আমরা। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, একটা ক্যালকুলেটর রেখো তো সাথে, একটু কিছু ক্যালকুলেশন করা লাগবে, আমরা ইন্টারঅ্যাক্টিভলি করব। আচ্ছা, তাহলে ফ্রিকোয়েন্সি রেসপন্স, এই ফিগারটা এর আগে ছিল না। এই ফিগারটা দেখো যে একটা অ্যাম্পলিফায়ারের এই যে নিচে যে সিগন্যালটা দেখতেছো এটা হলো ইনপুট সিগন্যাল। আচ্ছা, ইনপুট সিগন্যালের অ্যাম্পলিটিউডের কোনো ভেরিয়েশন আছে? দেখো, ইনপুট সিগন্যালের অ্যাম্পলিটিউডে কোনো ভেরিয়েশন নেই, তাই না? তার মানে ইনপুট সিগন্যালের ভোল্টেজের ভ্যালু সেম, তাই না? সব জায়গায় ভোল্টেজ সেম। আর এখানে দেখা যাচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি কম, যতই ডান দিকে যাচ্ছি ফ্রিকোয়েন্সি ততই বেড়ে যাচ্ছে, তাই না? ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে। এই এক্স অ্যাক্সিসটাকে টাইম স্কেল চিন্তা করো, এক্স অ্যাক্সিসটা হলো টাইম, এই ডিরেকশনে হলো তোমার টাইম। তাহলে এই যে এখানে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলো ফ্রিকোয়েন্সি বেশি, তাই না? আর এখানে যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সিগন্যাল গুলো তার ফ্রিকোয়েন্সি কম, কিন্তু ইনপুট সেম। আচ্ছা, এখন এইরকম একটা সিগন্যাল যদিও প্র্যাকটিক্যালি এরকম সিগন্যাল আমরা দিতে পারি না, আমাদের এরকম কম্পোজিট সিগন্যাল তো তৈরি করতে পারবো না যে এক পাশে কম এক পাশে বেশি, এট এ টাইম পার্টিকুলার যে কোনো একটা ফ্রিকোয়েন্সি দিতে হবে। আচ্ছা, তাহলে এই যে লো ফ্রিকোয়েন্সিতে এটা হলো আউটপুট, এই যে এটা দেখো, এটা লো ফ্রিকোয়েন্সিতে ইনপুট যা দিয়েছো আউটপুটে ভোল্টেজের ভ্যালু তার চেয়ে কমে গেছে না? কমে গেছে, তাই তো? তারপরে ধীরে 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 আউটপুটের অ্যাম্পলিটিউডটা বাড়তেছে বাড়তেছে, এখানে এসে দেখা যাচ্ছে অনেক গেইন হয়েছে, তাই না? এই যে এখানে এই এটুকুর মধ্যে এই জায়গাটুকু কিন্তু ফ্ল্যাট, মানে এখানে কোনো অ্যাম্পলিটিউডের চেঞ্জ নাই, এখানে এইটুকু ফ্ল্যাট। আবার এখানে এসে আবার কি হলো, গেইন আবার আবার অ্যাম্পলিটিউড কমতে শুরু করলো, তাই না? এই যে এখানে আবার অ্যাম্পলিটিউডটুকু কমতেছে, ঠিক আছে? তাহলে এখন তুমি যদি গেইন ক্যালকুলেশন করো, যেহেতু ইনপুটের ভ্যালু সব জায়গায় সমান, তাই না? এই ইনপুটের ভ্যালু কি সব জায়গায় সমান না? তাহলে আমার ইনপুটের ভ্যালু যেহেতু সব জায়গায় সমান, তাহলে গেইন কি জাস্ট আউটপুটের উপরে ডিপেন্ড করবে? আউটপুট বাড়লে গেইন বাড়বে, আউটপুট কমলে গেইন কমবে। তাহলে দেখা যাচ্ছে গেইন সবচেয়ে বেশি কোন জায়গায় বলো তো? সবচেয়ে বেশি গেইন আমি কোথায় পাচ্ছি? এই যে এই জায়গাটুকুতে, মিডল রেঞ্জে। মিডল রেঞ্জে। তাহলে এই জায়গায় যেহেতু গেইন সবচেয়ে বেশি, এইটার সাথে আমরা যদি এই গ্রাফটাকে ড্র করি, এইবার এক্স অ্যাক্সিসে আমরা ফ্রিকোয়েন্সি দিব। কেন ফ্রিকোয়েন্সি দিব? দেখো, যতই ডান দিকে যাচ্ছি ততই ফ্রিকোয়েন্সি বাড়ছে। তাহলে এই এলাকায় কি গেইন কম আর এখানে গেইন বেশি, তাহলে এই যে এরকম একটা গ্রাফ পাওয়া যাবে, গেইন মাঝখানে বেশি, তাই না? এই আউটপুটের সাথে এই প্লটটাকে বুঝতে পারতেছো? এখানে অবশ্য জিরোটা দেখানো হয় নাই, এখানে থাকতো আর কি জিরো, বুঝছো? আর এটা জিরো যেতে হলে কি আরো দূরে যেতে হবে, এইখানে আমি সেই পর্যন্ত ড্র করি নাই। তাহলে ধরো এটাকে যদি একটুখানি আমি এই দুইটা ফিগারকে একটুখানি যদি আমি ডান দিকে সরিয়ে দেই, তাহলে বোঝা গেল যে আসলে জিরোটাকে আমি টাচ করি নাই, তাই না? এই দেখো, জিরোতে যেতে হলে আমার কি করতে হতো? এই ফ্রিকোয়েন্সি আরো কমাতে হতো, এটা ফ্রিকোয়েন্সি আরো কমাতে হতো। ইনফ্যাক্ট জিরো ফ্রিকোয়েন্সিতে তোমার গেইন কি হবে? জিরো হবে। এটা কথাটা বুঝতে পারলে? ফ্রিকোয়েন্সি যখন জিরো হয় তখন গেইন কি হবে? জিরো হবে। আচ্ছা এটার কারণটা কি স্যার? আচ্ছা, সেটা কারণটা আমি ব্যাখ্যা করছি। এখন তোমরা বলো তো, মেয়েরা বলতে পারবে হয়তো, কয়েকজন স্টুডেন্ট আছে একটু সিরিয়াস, যে জিরো ফ্রিকোয়েন্সি কোন সিগন্যালের? ডিসি। ডিসি, রাইট, ডিসি। ডিসির ভ্যালু ফ্রিকোয়েন্সি হলো জিরো। তাহলে এখানে তুমি যদি ডিসি ভোল্টেজ দাও, দেখো ডিসি ভোল্টেজটা কি এই ক্যাপাসিটর দিয়ে পাস করবে? না স্যার। তাহলে সিগন্যাল যদি তোমার ইনপুটে না আসে, তাহলে এই অ্যাম্পলিফায়ার কি সিগন্যালকে অ্যাম্পলিফাই করবে? না, করবে না। আবার ঠিক একই ভাবে এখানে যে ডিসি লেভেলটা আছে, যেটা বায়াসিং এর কারণে এখানে তৈরি হয়েছে, তাই তো? সেই বায়াসিং এর ডিসি ভোল্টেজটা কি এখান দিয়ে পাস করবে?
ক্যাপাসিটর দিয়ে না স্যার করবে না, কারণ এখানে একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজের ভ্যালুটা কত আমি লিখেছি, এই যে দেখো ভিসি, তাই না? গ্রাউন্ডের রেসপেক্টে তুমি যদি এখানকার আচ্ছা, একজনের মাইক্রোফোন থেকে একটু নয়েজ আসতেছে, ঠিক আছে? একটু তোমরা নিজেরাই ডিটেক্ট করো যে তোমরা নয়েজ শুনতে পাও না। আচ্ছা, তাহলে এই একজন যার মাইক্রোফোন থেকে নয়েজ তৈরি হয় না সেরকম একটা মাইক্রোফোন অন্তত অন করে রাখো। আমার সাথে কথা না বললে আমি কথা বলতে পারি না, একটা ফিডব্যাক লাগে ইমিডিয়েটলি। আচ্ছা, এইখানে যখন আমরা এটাকে ডিসি বায়াসিং করেছি তখন এখানে ভোল্টেজ কত রেখেছি? এই কালেক্টর এবং ইমিটারের মধ্যে একটা মিনিমাম ভোল্টেজ রাখতে হয় না? জি স্যার এখানে একটা 3 ভোল্ট বা 5 ভোল্ট হ্যাঁ 3 ভোল্ট আর 5 ভোল্ট রাখতে হয়, প্লাস এখানে একটা ভোল্টেজ রাখতে হয় না 3 ভোল্ট আর 5 ভোল্ট। জি স্যার হ্যাঁ, তাহলে টোটাল ভোল্টেজ এখানে কত? এখানে দুইটা ভোল্টেজের যোগফল। একটা সিম্পল রুল যদি মনে করতে পারো যে এখানে ভিসিসি যা আছে তার অর্ধেক এখানে দেই, বাকি অর্ধেক এখানে দেই, এখানে 3 ভোল্ট দেই, তাহলে এখানে একটা ডিসি ভোল্টেজ আছে, যেই ভোল্টেজটাকে আমরা বলি যে অপারেটিং পয়েন্টের ভোল্টেজ, তাই না? কুইসেন্ট ভোল্টেজ বলা হয় যেটাকে। তো সেই ডিসি ভোল্টেজটা কি এখান দিয়ে পাস করবে? না স্যার করবে না। তাহলে বলো তো এখন লোড কতটুকু ভোল্টেজ পেলো? 0 তাহলে এখানে ডিসি তুমি 10 ভোল্ট দাও, এখানে ডিসি তুমি ক্যাপাসিটরকে ব্রেক ডাউন না করে যত খুশি ভোল্টেজ দাও, তাহলে লোড তো সেই ভোল্টেজটা পাবে না। তাহলে লোড ভোল্টেজ দ্যাট ইজ আউটপুট 0, ইনপুট আছে ফাইনাইট, আউটপুট হলো 0, তাহলে গেইন কত? 0 তাহলে এই যে এই জন্য ডিসি মিন্স জিরো ফ্রিকোয়েন্সিতে আমরা গেইন কত পেলাম? 0 পেলাম। এখন মনে করো এসি সিগন্যাল দিলাম, আর এসি সিগন্যালের ফ্রিকোয়েন্সি গ্রাজুয়ালি কি করছি? ইনক্রিজ করছি। এই যে গ্রাজুয়ালি ইনক্রিজ করছি, যতই ইনক্রিজ করব, এটা আমি ম্যাথমেটিক্যালিও তোমাদের দেখাবো, ফ্রিকোয়েন্সি যত ডিসি যেহেতু এখান দিয়ে পাস করতে পারছিল না, এখন এসি সিগন্যাল দিয়েছি কিন্তু লো ফ্রিকোয়েন্সি, যদি লো ফ্রিকোয়েন্সি হয় তাহলে এই ক্যাপাসিটর কিছু ভোল্টেজকে ড্রপ করে দিবে আর কিছু ভোল্টেজকে এখানে পাস করে দিবে। কারণ কি, আমরা জানি লো ফ্রিকোয়েন্সিতে এই ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্সটা কি হবে? হাই হবে। তাহলে রিঅ্যাকট্যান্সটা যদি হাই হয় তাহলে এখানে যে এসি সিগন্যাল দিয়েছো লো ফ্রিকোয়েন্সির এসি সিগন্যাল, তার মোস্ট অফ দা সিগন্যাল উইল বি ড্রপড অ্যাক্রস দিস ক্যাপাসিটর, ঠিক আছে? আর অবশিষ্ট যে সামান্য সেটা এখানে আসবে, সেইটা এখানে অ্যাম্পলিফাই হবে, সেটা অ্যাম্পলিফাই হয়ে এখান দিয়ে এসি সিগন্যালের এখান দিয়ে লোডের মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে দেখো লো ফ্রিকোয়েন্সিতে গেইন পাচ্ছি কিন্তু গেইনের ভ্যালু কত? কম, তাই না? কিছু কিছু gain পাচ্ছি। সেই জন্য দেখো ইনপুট দিলাম ঠিকই বড়, কিন্তু আউটপুটে এটা হয়ে গেল কত? ছোট হয়ে গেল। এর অর্থ হলো এটা অ্যাম্পলিফাই হয়নি, এটা অ্যাটিনিউট হয়েছে, কমে গেছে, ঠিক আছে? এটা কমে গিয়েছে। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে কি স্যার ওই যে ডিসি দেওয়ার কারণে ক্যাপাসিটরটা কি স্যার ওপেন সার্কিটের মতো কাজ করতেছে? কাজ করে, রাইট, ডিসি তে ক্যাপাসিটর ওপেন। ওকে হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন ধীরে ধীরে আমরা ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি, যতই ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছি ততই আউটপুট কি হলো? বাড়ছে। এক সময় কি হবে যে এই ক্যাপাসিটরটা অলমোস্ট শর্ট সার্কিট হয়ে যাবে, অন্যান্য যত ক্যাপাসিটর আছে সবাই শর্ট সার্কিটের মতো হয়ে যাবে। তখন এই অ্যাম্পলিফায়ারের গেইন কি আর বাড়বে? না, আর বাড়বে না, কারণ অ্যাম্পলিফায়ারের নিজস্ব একটা গেইনের লিমিট আছে, তাই না? তুমি যে অ্যাম্পলিফায়ারটা ডিজাইন করেছো তার গেইন কত হতে পারে? সে 50, 100 একটা ফিক্সড ভ্যালু আছে, তাহলে তখন এটা ফিক্সড ভ্যালু দিয়ে এই যে মাল্টিপ্লাই হয়ে যাবে, দেখো আর বাড়ছে না অ্যাম্পলিটিউড। তাহলে তখন গেইনের ভ্যালু কত হয়ে গেল? ম্যাক্সিমাম হয়ে গেল। জি স্যার এখন এখানে যে গ্রাফটা ড্র করেছে সেটাকে বলছে নরমালাইজড গ্রাফ। নরমালাইজড গ্রাফ হলে ডেটাকে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে ডিভাইড করতে হয়, তাই তো? তাহলে ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে যদি, যেমন এখানে গেইন কনসিডার করেছে 128, তাহলে এখানে গেইন ছিল 128, এইটাই হলো ম্যাক্সিমাম ভ্যালু, সেহেতু 128 কে 128 দিয়ে ভাগ করলে এখানে ভ্যালুটা পেয়ে গেলাম আমরা 1, ঠিক আছে? তাহলে এই মুহূর্তে নরমালাইজড যে রেসপন্স আমরা দেখছি এর ম্যাক্সিমাম গেইন কত? 1 ঠিক আছে, তাহলে কিছুক্ষণ 1 থাকবে। এই যে যেই জায়গাটুকুর মধ্যে দেখো ম্যাক্সিমাম থাকতেছে এই জায়গাটুকুকে আমরা বলতেছি ফ্ল্যাট, এই যে এই জায়গাটুকু হলো ফ্ল্যাট, ঠিক আছে? ফ্ল্যাটের পরে আবার যখন ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে তখন এবার কি হবে? এই যে ক্যাপাসিটর
ডিভাইসের কিছু ক্যাপাসিটেন্স ছিল না, মনে আছে কিনা? জি স্যার জাংশন ক্যাপাসিটেন্স। জাংশন ক্যাপাসিটর হ্যাঁ, এখানেও কিছু ক্যাপাসিটেন্স ছিল কিনা? জাংশন ক্যাপাসিটর সেই ক্যাপাসিটেন্স গুলো আমরা আবার ডিটেলস একটু পরে দেখব। সেই জাংশন ক্যাপাসিটেন্স গুলো সিগন্যালকে আবার শর্ট করে দিবে। তাহলে সিগন্যালকে যেমন শর্ট করে দিলে এরা যেমন ব্লক করে দিল, আর এখানকার ক্যাপাসিটেন্স গুলো সিগন্যালকে শর্ট করে দিলে আবার গেইন কমতে থাকবে। ঠিক আছে, তাহলে আবার গেইন কমতে শুরু করলো, গেইন কমতে শুরু করলো। ঠিক আছে, ইনফ্যাক্ট এটা জিরো হয় না, এটাকে জিরো করা যায় না, এইটাকে জিরো করা যায়, যে আমি ডিসি দিয়ে দিলাম জিরো হয়ে গেল, কিন্তু এত এত বেশি ফ্রিকোয়েন্সি দিয়ে এটাকে জিরো করা যায় না, এটা এক্সপোনেনশিয়ালি কমতেই থাকে। ঠিক আছে, তাহলে এই জন্য জিরো আমরা করবো না, এখানে এক সময় যে আমরা থেমে যেতে হবে। তাহলে এই গ্রাফটা কি বোঝা গেল? এই যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ, জাংশন ক্যাপাসিটর কি গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে? এই তোমার কথাটা আমার একটু ক্লিয়ার হলো না, তোমারটা জাংশন ক্যাপাসিট্যান্স এটা কি গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে? না, ক্যাপাসিটেন্স বাড়বে না, ক্যাপাসিটেন্স ফিক্স থাকবে, কিন্তু ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়ার কারণে ওটা যে শান্টিং ইফেক্টটা, রিঅ্যাকট্যান্সটা ধীরে ধীরে বাড়তে থাকবে, সরি রিঅ্যাকট্যান্সটা বাড়বে। জি স্যার রিঅ্যাকট্যান্সটা কমতে থাকবে। ফ্রিকোয়েন্সি বাড়লে রিঅ্যাকট্যান্সটা কি হয়? রিঅ্যাকট্যান্স কমবে। কমলে ওটা যে শান্টিং ইফেক্টটা, মানে সিগন্যালকে যে সে শর্ট করে দিচ্ছিল, সেই ক্যাপাসিটিটা ধীরে ধীরে বেড়ে যাবে, জি স্যার যার কারণে গেইনটা গেইনটা কমে যাবে। তাহলে এই যে এটাকে বলা হয় হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার। এই যে, বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ বলো। স্যার এখানে মানে ওই ফ্রিকোয়েন্সি বাড়াইলে যেটা বললেন যে শর্ট করে দিবে, তাহলে শর্ট করে দিলে মানে হচ্ছে গেইনটা কমে যাওয়া, এই বিষয়টা আমি বুঝতেছি না। এটা একটু পরে আমি ক্লিয়ার করছি। হ্যাঁ, এটা আপাতত তুমি কোশ্চেন রেখে দাও, আপাতত এটা কমে যাবে, এটা কনফার্ম। কিভাবে কমবে সেটা মেকানিজমটা আমি পরে ফিগার দিয়ে বুঝাচ্ছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে হ্যাঁ বলো। স্যার ওই জিরো মানে জিরো ফ্রিকোয়েন্সিতে আপনি যেটা বললেন যে হচ্ছে গেইন জিরো, মানে এটা কি ডিসির জন্য নাকি? মানে ওই হ্যাঁ, জিরো ফ্রিকোয়েন্সি frequency মানে তো ডিসি, রাইট? হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে এইরকম গ্রাফ যেখানেই দেখবে যেন তোমরা বুঝতে পারতেছো যে এটা আসলে কি, মানে সিগনিফিকেন্সটা কি। এখন আমরা কতটুকু ফ্রিকোয়েন্সিকে বলবো যে অ্যাম্পলিফাই হচ্ছে, এই যে এখান থেকে এইটুকুকে কি বলবো, এখান থেকে এইটুকুকে বলবো না, আমরা এখান থেকে এখানে যেই ভোল্টেজ গেইন আছে তার চাইতে ভোল্টেজ গেইন কমতে যেই ফ্রিকোয়েন্সিতে গেলে এটা 0.707 হয়ে যায়, এই যে দেখো 0.707, বুঝতে পারছো? সেই ফ্রিকোয়েন্সি পর্যন্ত বলবো যে অ্যাম্পলিফাই হচ্ছে। এই লজিকটা কোথা থেকে আসছে? লজিকটা আসতেছে যে এখানে একটা পাওয়ার পাওয়া যাবে না, আউটপুটে একটা পাওয়ার প্রডিউস হবে, তাই না? স্যার এখানে কি ওই যে হাফ জি, স্যার। পাওয়ারের হাফ পাওয়ারের কথাই আমি বলছি, যে এখানে একটা পাওয়ার প্রডিউস হবে। এখন এখানে কিন্তু অ্যাম্পলিফিকেশন কিছু হচ্ছে, ঠিক কিনা দেখো, গেইন কিছু পাওয়া যাচ্ছে, গেইন না পাওয়া যাইতে গেলে কত হইতো, জিরো হইতো না? জি স্যার আচ্ছা, এটা নরমালাইজ না হয়ে যদি অ্যাকচুয়াল হতো তাহলে বুঝতে তোমাদের আরো সুবিধা হতো। আচ্ছা দেখো, এখানে 0.707 মানে কিন্তু কমে যায় নাই, 0.707 মানে হলো ইনপুটের চাইতে এটা 70 টাইমস ইনক্রিজ করেছে। এটা কি বোঝা গেল? ইনপুট যা ছিল তার 70 গুণ হয়েছে। স্যার মানে ইনপুটের 70 গুণ না 70%? না সরি 70% তো হওয়ার 70% না 70 গুণ হবে। এখানে 0.707 হয়ে গেছে, তো এটা 70 গুণ হয়ে গেল আর কি। ঠিক আছে, পার্সেন্ট না, পার্সেন্ট হইলে তো 0.707 হইতো না, সরি, ওই যে পার্সেন্ট হইলেও 707ই তোমরা 70.7ই বলতা। ঠিক আছে, মানে স্যার 70.7% আর কি। 70.7 মানে হাই না, highest পার্সেন্ট gain বলার এর দরকার নাই, 70%। এটা মানে পার্সেন্টের হিসেব না, কিন্তু এটা পার্সেন্ট রেশিও। হলে ওটা ইনক্রিজ হবে, মানে এতটুকু ইনক্রিজ সিম্পলি এটা বুঝো যে ইনপুট যদি 1 ভোল্ট দাও, আউটপুটে পাওয়া যাবে 70.7 ভোল্ট। স্যার এই জিনিসটা একটু ক্লিয়ার হচ্ছে না। এটা ক্লিয়ার হচ্ছে না? তাহলে ক্যালকুলেটর নাও। জি স্যার। ঠিক আছে, ক্যালকুলেটর নাও, নিশ্চয় সবাই? জি স্যার। আচ্ছা,
আহ, একটা এমপ্লিফায়ার চিন্তা করো, তার গেইন মনে করো 100। এই সবাই সবাই আসো তো ইন্টারেক্টিভ ওয়েতে, মানে আমি একজনের কথা শুনতে পাচ্ছি, বাকিরা না বুঝলে কিন্তু জি, চলে স্যার। যাবে যে স্যার কি পেঁচাল পারতেছে অযথা। ঠিক আচ্ছা, আছে, তাহলে একটা এমপ্লিফায়ার নিলাম, তার গেইন কত? গেইন হলো তোমার 100। আচ্ছা, ইনপুট দিলাম ধরো 1 ভোল্ট, তাহলে আউটপুট পাওয়া যাবে কত ভোল্ট? 100 volt, আউটপুট 100 ভোল্ট। এখন নর্মালাইজড করো, তাহলে 100 কে 100 by কত লিখতেছ? 100 হচ্ছে 1। এই 100 কে কত লিখতেছ? ও আচ্ছা স্যার, হ্যাঁ 1। এবার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আচ্ছা আমি আমি বলতে শুরু করেছি, বলাটা শেষ করি, বাকিরা হয়তো বুঝবে। আচ্ছা, এইবার মনে করো এমপ্লিফায়ারের গেইন কমতে শুরু করলো, গেইন কমে 1 যদি করেসপন্ডিং টু 100 হয়, তাহলে গেইন কমে কত হয়েছে? 0.707। বলো তো এটার করেসপন্ডিং ভ্যালুটা তাহলে কত? 70.7। 70.7। তাহলে ইনপুট কত দিয়েছো? ভুলে গেছো? ইনপুট 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট কত গুণ হয়ে গেল? 70.7। 70। ঠিক আছে, তাহলে গেইন আমরা পার্সেন্টেজ চিন্তা করবো না, জাস্ট একটা রেশিও। হ্যাঁ, আচ্ছা এখন যেটা বলতেছিলাম যে এখানে তাহলে গেইন আছে, অনেক গেইন, তাই না? প্রায় 70। এখানে যদি 100 হয়, এখানে হলো 70। ঠিক আছে, 70 গুণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমি কি বলবো যে আমার এমপ্লিফায়ার কি এমপ্লিফিকেশন বন্ধ করে দিয়েছে? না, বন্ধ করে দেয়নি, কিন্তু দেখা যাবে এখানে এলেই পাওয়ারটা, এখানে যতটুকু আউটপুটে পাওয়ার প্রডিউস হবে, এখানে আসলে পাওয়ারটা তার অর্ধেক হয়ে যাবে। যেহেতু পাওয়ার অর্ধেক হয়ে গেছে, তাহলে সেই জন্য এই পর্যন্ত চিন্তা করব যে আমরা এমপ্লিফিকেশন হলো। আর এরপরে যদি ফ্রিকোয়েন্সি আবার কমিয়ে দাও, অথবা এই পয়েন্টের পরে ফ্রিকোয়েন্সি যদি আবার বাড়িয়ে দাও, তাহলে দেখা যাবে পাওয়ার অর্ধেকেরও কম হয়ে যাবে। যেহেতু অর্ধেকের কমে গেছে, অনেক জায়গায় আমরা এটা চিন্তা করি, তাই না, যে 0.5 হইলে আমি 1 যোগ করে দেই, আর 0.5 এর নিচে হইলে আমি কি করি? 0 করে দেই। তোমরা করো না এরকম? ওই যে সিলিং এন্ড ফ্লোর, মনে আছে? রাউন্ড আপ, জি স্যার। তাই জি না? স্যার। তাহলে কি করলাম বলো? 0.5 এবং 5 এর উপরে হইলে সেটাকে চিন্তা করলাম 1, আর 0.5 এর নিচে হইলে সেটাকে কি চিন্তা করলাম? 0, 0। তাহলে এখানে গেলে পাওয়ারটা কত হয়ে গেল? half, হাফ হয়ে গেল, 0.5। মানে ওই যে 0.5 এর মতো হয়ে গেল। তাহলে এই 0.5 কে আমি ধরবো যে 1। তার মানে এখানেও এমপ্লিফিকেশন হচ্ছে, এখানেও এমপ্লিফিকেশন হচ্ছে, বলবো যে এমপ্লিফায়ার আমার প্রপারলি কাজ করছে। তো এর নিচে চলে গেলে যেহেতু 0.5 এরও কম হয়ে যাবে, বলবো যে এই ফ্রিকোয়েন্সি গুলোকে আমার এমপ্লিফায়ার এমপ্লিফাই করছে না। তাহলে এখানে যেই পয়েন্টে, যেই ফ্রিকোয়েন্সিতে আসলে এমপ্লিফায়ারের গেইন ম্যাক্সিমামের, এইবার তুমি কত বলতে পারো ম্যাক্সিমামের কত টাইমস হয়ে যাচ্ছে বলো? ম্যাক্সিমামের 0.707 টাইমস। 7 টাইমস। এখানে তুমি চাইলে পার্সেন্টেজ বলতে পারো যে ম্যাক্সিমামের কত পার্সেন্ট হলো? 70.7% হলো। তাহলে যেই ফ্রিকোয়েন্সিতে গেলে এটা হয়, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে যেহেতু দুই দিকে এটা রোল অফ হচ্ছে, সেহেতু কাট অফ ফ্রিকোয়েন্সি কয়টা থাকবে? 2টা। দুইটা। একটা এটাকে বলা হচ্ছে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা ফ্রিকোয়েন্সি লো হয়ে যাওয়ার জন্য ফ্রিকোয়েন্সি গেইনটা কমে যায়। আর এটাকে বলা হবে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি হাই হওয়ার কারণে এইটা কমে যায়। লো ফ্রিকোয়েন্সিটা তোমরা বুঝতে পেরেছো, হাই ফ্রিকোয়েন্সিটা এখনো বুঝতে পারোনি, আমি নেক্সট এটা বুঝাবো। এখন আসো স্যার ক্যালকুলেশন, বলো। স্যার এখানে আমরা যে হাফ পাওয়ার পয়েন্ট যেটা বা হচ্ছে হ্যাঁ, ওই যে 0.707, ওইখানে হচ্ছে পাওয়ারটা মানে পাওয়ার গেইন হাফ 50% হয় বা হচ্ছে 50 গুণ হওয়ার কারণে ওই আমরা অতটুকু পর্যন্ত না না মানে না না না, এই সিগন্যাল। পাওয়ার গুণ 50 হয় এটা বলি নাই, আমি বলছি ম্যাক্সিমামের পাওয়ারের অর্ধেক হয়। এখানে যতটুকু পাওয়ার গেইন পাওয়া যায় বা পাওয়ার সিম্পল আউটপুট পাওয়ার পাওয়া যায়, এখানে এসে সেই পাওয়ারটা কি হয়ে যায়? তার অর্ধেক হয়ে যায়। অর্ধেক হয়ে যায়। হ্যাঁ, এখন ঠিক হচ্ছে আছে। ওই ওই অর্ধেক হওয়ার কারণে মানে হচ্ছে আমরা নর্মালি যে 0.5 এর বেশি হলে নর্মালি হচ্ছে 1 ধরি, এই কারণেই কি মানে 0.5 পর্যন্তই আমরা হ্যাঁ হ্যাঁ, 0.5 পর্যন্ত। তাহলে এই যে এখানে যেই জায়গাটুকু দেখতেছো, এইটুকু রেঞ্জ কে বলা হচ্ছে হলো ব্যান্ডউইথ, মানে এই সিগন্যালটুকুকে সে এমপ্লিফাই করছে। তাহলে ব্যান্ডউইথ আমরা কিভাবে বের করব? এই হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি মাইনাস লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে?
এই যে FH মাইনাস FL, এই আমি বলবো আমার এমপ্লিফায়ার এই রেঞ্জের ফ্রিকোয়েন্সিকে এমপ্লিফাই করতে পারে। যেমন এখানে তোমার এক্সাম্পল দিয়েছে যে এই এমপ্লিফায়ারটা 177.83, এর চাইতে যদি কম হয় তাহলে সে এমপ্লিফাই করতে পারবে না। আর এই যে 27.4 স্যার এখানে কিলোহার্টজ, মনে হয় একটু স্যার একটু ভুল আছে। ভুল এগুলো আছে? স্যার হ্যাঁ এটা কে হার্টজ হবে। 27,000 হবে, এটা হচ্ছে 27 পয়েন্ট না। আচ্ছা 27,000, হ্যাঁ হ্যাঁ জি স্যার। 1000, তো আমি বলছি 27.4 কিলোহার্টজ, একই কথা। ও মানে এই যে এই স্কেল দেখে বলতেছো না? হ্যাঁ স্যার ওখানে স্যার একটা কিলো হার্টজ হবে আর কি। এখানে কিলোহার্টজ হবে? হ্যাঁ মানে স্যার এটা 20 ঠিক আছে, এটা স্যার যদি পয়েন্ট দশক হয় তাহলে হচ্ছে স্যার না, ওটা কেন এটা কমা দেয়া আছে। কিলোহার্টজ হবে কেন? এখানে 10 হার্টজ, 10 কিলোহার্টজ, এটা লগারিদমিক স্কেল, বুঝছো? আই থিংক ওই যে স্যার মানে আপনি এখানে মেবি পয়েন্ট দিয়েছেন, কমা না, এই জন্য কনফিউশনটা ওইখানেই। না এখানে আছে কমা, আমি রিড করছি পয়েন্ট, পয়েন্ট বলছি বলেই কিলোহার্টজ বলছি, বুঝছো? জি স্যার। আর এটা কিন্তু কমা, এটা কমা, এটা হার্টজে আছে। ও এই যে এখানে না এই স্যার যে ঠিক স্যার। বড় ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। এখানে কমা আছে, কমা বলাতে এটা হার্টজ আছে। আর যদি পয়েন্ট দিতাম তাহলে কিলোহার্টজ হতো। স্যার দূর থেকে তো স্যার মানে পয়েন্টটা ও বোঝা যায়। আচ্ছা, তোমরা পয়েন্ট ধরেছো, রাইট, ঠিক আছে। তাহলে এখন আমরা একটা অ্যাম্পলিফায়ারের এই যে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি এবং হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কিভাবে ক্যালকুলেট করব, ঠিক আছে, এটা আমরা আরেকটু ডিটেলস এখন শিখবো। আচ্ছা, এটা হলো আমাদের সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার। এই সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ারের মধ্যে দুইটা আছে কাপলিং ক্যাপাসিটর আর একটা আছে কি বাইপাস ক্যাপাসিটর। এই তিনটা ক্যাপাসিটরই তোমার লোয়ার ফ্রিকোয়েন্সিটা তৈরি করে, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা তৈরি করে। তাহলে আমরা একটা অ্যাম্পলিফায়ার কে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে এখানে যে রেক্টেঙ্গুলার একটা ফর্ম দেখতে পাচ্ছ না, এইটার ভিতরে যা আছে, এটা তো চলে গেল, তাহলে এইটুকুকে আমরা একটা অ্যাম্পলিফায়ার ধরছি। হ্যাঁ, একটা অ্যাম্পলিফায়ারের কি থাকে, একটা অ্যাম্পলিফায়ারের দুইটা ইনপুট টার্মিনাল থাকে, এই যে একটা ইনপুট টার্মিনাল, এই একটা ইনপুট টার্মিনাল, আর একটা ইনপুট ইম্পিডেন্স থাকে, মনে আছে না আমরা যেটাই দিয়ে রিড করেছিলাম, যে কোনো অ্যাম্পলিফায়ারের একটা ইনপুট ইম্পিডেন্স থাকে না? জি স্যার। হ্যাঁ, এটা ZI। তাহলে এখানে আমি এটা RI দিয়ে লিখেছি, কারণ RI দিয়ে লিখলে আমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, আর আউটপুটে কি থাকে বলো? আউটপুটে একটা ভোল্টেজ সোর্স থাকে, তাই তো? এখানে একটা ভোল্টেজ সোর্স থাকবে, একটা রেজিস্ট্যান্স থাকবে। তাহলে এখানে এই যে ধরো আউটপুট এটার জন্য প্যারালালি দিছি, তো প্যারালালি দিলে তোমার কি হবে, এই এখানে কারেন্ট সোর্স হবে, বুঝতে পেরেছো? প্যারালালি যদি দেওয়া হয় তাহলে এটা কারেন্ট সোর্স হবে। আচ্ছা, আর যদি তুমি এটাকে সিরিজে দাও তাহলে এটা ভোল্টেজ সোর্স হবে। আমরা সোর্স কনভার্সন করতে পারি ইজিলি, তাই না? ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স, কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্স নিয়ে যেতে পারি না? জি স্যার। তাহলে এটাকে তুমি চাইলে যদি এটাকে যদি ভোল্টেজ সোর্স হিসেবে নিতে চাও তাহলে এটাকে কি করতে হবে, এইখানে সিরিজে দিয়ে দিতে হবে, তখন চিন্তা করবে এখানে একটা ভোল্টেজ প্রডিউস হচ্ছে। তাহলে আমার মনে হয় সেটা করাই ভালো হবে। তাহলে আমি এটাকে একটুখানি অ্যাডমিট এটাকে একটুখানি চেঞ্জ করে দেই, এই এখানে চলে আসবে আর কি, এইখানে, তাই তো? এই রেজিস্ট্যান্সটার নাম দিয়ে দিলাম কি আউটপুট রেজিস্ট্যান্স। তাহলে এখানে কি আছে, এখানে একটা ভোল্টেজ আছে যেটা এখানে দেখানো হয় নাই, বুঝতে পেরেছো? এখানে একটা ভোল্টেজ আছে, এই যে এখানে, এই যে এখানে, এই আসে না কেন, না হবে না, বুঝছি। তাহলে এখানে ভোল্টেজ, এই ভোল্টেজটা বলো তো কত? এই ভোল্টেজটা হলো এখানে যে ইনপুট আসতেছে, এই ভি ইন, এই যে এই ভি ইন, সেই ভি ইন কে মাল্টিপ্লাই হচ্ছে কত দিয়ে? ভোল্টেজ এই অ্যাম্পলিফায়ারের গেইন দিয়ে। এর গেইন যদি আমি ভি ধরি, এই যে ভি, তাহলে আউটপুট কত হবে? এই ভিও প্রাইম কত হবে বলো তো? ভিও প্রাইম হবে ভি ইন মাল্টিপ্লাইড বাই এবি, রাইট। এখন আবার এই আউটপুট কিন্তু আমরা পুরোটাই এই লোডের অ্যাক্রসে পাই না, পাই? মনে আছে তোমাদের? লোডের অ্যাক্রসে পাই না,
এই পুরোটা লোডের অ্যাক্রসে পেতে আউটপুটের কিছু ড্রপ হয়ে যায়। তোমাদের মনে আছে কিনা যে ভোল্টেজ গেইন ডিটারমিন হয় কত দিয়ে বলো তো? আর সি প্যারালাল আর এল, তাই না? আর এল। তার কেন আর সি প্যারালাল আর এল হয়? কারণ এই আর ওটাই হইলো কোনো কোনো ক্ষেত্রে সিম্পলি আর সি। ঠিক আছে, তোমাদের মনে আছে কিনা বলো তো যে সিম্পলিফাই করে একটা এমপ্লিফায়ারের আউটপুট রেজিস্ট্যান্স কত বের করেছিলাম? ফেটের বেলায় আর ডি, আর ইসের বেলায় ডিজেটের বেলায় আরসি। আরসি, রাইট। তাহলে দেখা যাচ্ছে এইটা আমার ভোল্টেজ গেইনটা আর একটু কমিয়ে দেয়, কমিয়ে দিয়ে এখানে আসে। ঠিক আছে, তাহলে এখন এইটার উপরে আমাদের কোনো হাত নেই। আমাদের এখন চিন্তা করতে হবে শুধু ইফেক্ট অফ দিস ক্যাপাসিটর। এখানেও এটার ইফেক্ট। তাহলে এখন আমার এটা হলো আমার এমপ্লিফায়ারের এখানে আমি যে ইনপুট দিব সেই ইনপুটটা সে আউটপুটে আমাদের প্রডিউস করবে এবং সেখান থেকে এখানে একটা আউটপুট চলে যাবে। আমি কি এইটা মাপতে পারি না এইটা মাপি? মেইনলি কোনটা মাপি বলতো? এইটা মাপি, ওভারঅল আউটপুটটা মাপি। তাহলে এই এমপ্লিফায়ারের গেইন চিন্তা করো, এখানে 1 ভোল্ট দিলে প্রথমে চিন্তা করো যে এটা শর্ট। আমরা অ্যানালাইসিসের সময় এগুলো শর্ট ধরছিলাম না? জি স্যার। এটা শর্ট, এটা শর্ট, এটা শর্ট। আচ্ছা, সেটা চিন্তা করো যে এটাও শর্ট, এইটাও শর্ট। তাহলে এগুলো যদি স্যার। শর্ট হয় তাহলে এখানে যেই ভোল্টেজটা দিব সেই ভোল্টেজটা সরাসরি এখানে চলে আসবে। জি স্যার। তখন যেই আউটপুটটা পাবো সেই আউটপুটটাকে ধরো এখানে 1 ভোল্ট দিলে এখানে 100 পাওয়া যায়। তাহলে এই অ্যাম্পলিফায়ারের গেইন কত হলো? 100। 100, হ্যাঁ। এই এ বির ভ্যালু হলো তোমার 100। তাহলে এটা হয়ে গেল আমার 100। আচ্ছা, স্যার ফন্টটা সাদা। ও আচ্ছা, না ঠিক আছে। এগুলা অনেক এমএস ওয়ার্ডে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়, বুঝছো? এটা অনেক ঝামেলা আছে। এই যে নিচে চলে গেছে, এই এখন একটু উপরে আসছে। আচ্ছা, এটার ভ্যালুটা হচ্ছে তোমার এই। আচ্ছা, তাহলে এখানে কোন কোন ইফেক্ট চলে গেছে, কিসের কিসের ইফেক্ট আমরা চিন্তা করে ফেলেছি? এই আর আই ইনপুট, এটার ইফেক্ট অলরেডি চিন্তা করা হয়েছে, আর ওর ইফেক্ট অলরেডি চিন্তা করা হয়েছে, আর এল এর ইফেক্টও চিন্তা করা হয়েছে। কনসিডারিং অল অফ দিস, দা ওভারঅল গেইন অফ দিস এমপ্লিফায়ার ইজ 100। ঠিক আছে, 100। তাহলে 100 পেতে হলে একটা কন্ডিশন কি, যে এই যে ভি ইন প্রাইম এটা কার সমান হইতে হয়? ভি ইন এর সমান হইতে হয়, তাই না? বুঝতে পেরেছো? কারণ এটা শর্ট ধরেছো, আচ্ছা, ভেইন প্রাইম একদম ভেইনে চলে যায়। সমান হবে। এটা শর্ট ধরেছো, তাহলে তুমি 100 গেইন পাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা স্টাডি করব যে এই ক্যাপাসিটরের ইফেক্টটা শুধু স্টাডি করতে চাচ্ছি, মানে এটাকে ম্যাথমেটিক্স এর মাধ্যমে এই ক্যাপাসিটর কিভাবে আমার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি প্রডিউস করে সেটা স্টাডি করতে চাচ্ছি। যেহেতু শুধু ইনপুট কাপলিং ক্যাপাসিটরের ইফেক্টটাকে স্টাডি করতে চাচ্ছি, সেহেতু এই দুইটা ক্যাপাসিটরকে এখন শর্ট চিন্তা করো, যে এদের কোনো ড্রপ নেই। তাহলে শুধু ড্রপ কে তৈরি করছে এটা? স্যার একটা কোয়েশ্চন। হ্যাঁ বলো। স্যার আরএল এর ভ্যালু আমরা মানে বাড়াই দিয়ে হচ্ছে মানে গেইনটা বাড়ানো যায় না? হ্যাঁ, গেইনটা বাড়ানো যায়, সেটা তো ফিক্সড করে ফেললাম রে ভাই, যে আরএল ফিক্সড, আরএল বাড়ানো যাচ্ছে না, কারণ তুমি এখানে যা লোড লাগিয়েছো সেটা লাগিয়েছো। এমপ্লিফায়ারের আউটপুটও চেঞ্জ করা যাচ্ছে না, এটাও ফিক্সড, ইনপুট ফিক্সড, সবকিছু ফিক্সড হওয়ার কারণেই গেইন পেলাম কত? 100। 100। স্যার যেসব ক্ষেত্রে স্যার আর ও সমান আরসি স্যার, ওইসব ক্ষেত্রে স্যার এই আরসি আর আরএল টা সিরিজে হয়ে গেল না স্যার? আর সি আরএল, হ্যাঁ সিরিজ হইলে কিছু ভাগ হয়ে যাবে। ধরো স্যার সূত্রে তো স্যার প্যারালাল ছিল না স্যার? না প্যারালাল ছিল, তখন কারেন্ট সোর্স, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তুমি তখন কারেন্ট সোর্স হিসাবে এমপ্লিফাই করছো। বলো তো, প্যারালাল যে সূত্রে ছিল কাকে গুণ করেছিলা? কি দিয়ে কাকে গুণ করেছিল আউটপুট বের করতে গিয়ে? কারেন্ট কে না? আউটপুট সমান কি লিখেছিলাম তখন আমরা লিখেছিলাম আউটপুট সমান হইলো আই ও মাল্টিপ্লাইড বাই আর এল ইজ ইকুয়াল টু, দেখো, আর সি আই সি মাল্টিপ্লাইড বাই। ঠিক আছে, মনে পড়ছে? জি স্যার, জি স্যার।
হ্যাঁ, তাহলে যখন তুমি এখন আমি তো বলেই নিলাম যে এখানে ভোল্টেজ চিন্তা করছি, আচ্ছা ওইটারে ভোল্টেজ সোর্সে কনভার্ট করে ফেলেছি। হ্যাঁ, ঠিক আছে, সোর্স কনভার্সন এটা অলরেডি প্রুভড, সুতরাং কোনো সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা তোমরা এখন আর আমার মনে হয় আগের এমপ্লিফায়ারের কোশ্চেনে না যাও, এখন শুধু আমি যেটুকু বুঝাচ্ছি সেটাতে থাকো। আমরা এখন এইটার ইফেক্টটা পড়তে চাচ্ছি, তো যে আমরা এটাকে শর্ট চিন্তা করলাম, তাহলে এটার কারণে গেইন কমবে না, এইটার কারণেও গেইন কমবে না, শুধু এইটা যদি এইটার যে রিঅ্যাকট্যান্স আছে সেই রিঅ্যাকট্যান্সটা যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে গেইন কমবে, তাই না? আমরা এখন ধরে নিচ্ছি যে এটার একটা ফাইনাইট রিঅ্যাকট্যান্স আছে। তাহলে বলো তো এই ভিইন এর ভ্যালু কত হবে? সিম্পলি একটা ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, এটা বুঝলা কিনা? ঠিক আছে না? জি স্যার। তাহলে এটা এখন দেখো, এইটা কি নিচে একটা ইমাজিনারি টার্ম চলে আসছে না? স্যার জি স্যার। তাহলে যদি ম্যাগনিটিউড Modulus. বের করতে চাই তাহলে কি করব? এটা মডুলাস নিব, এটা না ফর্মুলা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন এই দুইটা রেশিও জাস্ট এইটা নিচে নিয়ে নিলাম, এই রেশিওটা আমি বের করলি, এই ঠিক আছে। এরপরে কোন দিকে গেছি? এখন দেখো যদি এইটা আর এইটা সমান হয়, এই দুইটা ভ্যালু যদি সমান হয়, ঠিক আছে, তাহলে নিচে কত চলে আসে? √2। √2 চলে আসে। তো এই √2 যে চলে আসলো, এইটার থেকে আসলে কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে ক্যাপাসিটরটা যদি শর্ট থাকে তাহলে যতটুকু ভোল্টেজ আমরা এই অ্যামপ্লিফায়ারের ইনপুটে পাই এখন পাচ্ছি তার চাইতে কম। কতটুকু কম পাচ্ছি? তখন যা পেতাম তার কত? 1/√2। 1/√2। তার কারণ আমি চাইলে এটারে ওই পাশে নিয়ে রাখতে পারি না, এখান থেকে এটাকে কন্ট্রোল এক্স করে এখানে এনে বসিয়ে দিলাম। তাহলে বোঝা যাচ্ছে আগে যা পেতাম এখন তার চাইতে কতটুকু কমে গেল? 1/, এটা হলো মাল্টিপ্লাই হয়ে গেল কত দিয়ে? 1/√2 দিয়ে। আচ্ছা এখন বলো, এই যে এমপ্লিফায়ার যে 100 গেইন প্রডিউস করতেছিল কখন? যখন এইটা আর এটা কি ছিল? সমান ছিল। জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা বলো তো যে এটা সমান না হয়ে যদি এখানে 1 ভোল্ট দিয়ে এখানে অর্ধেক ভোল্ট পাই তাহলে গেইন কি 50 হয়ে যাবে না? জি স্যার। তাহলে এখন আমি এইটাতে এই এমন একটা কন্ডিশন বের করেছি যেই কন্ডিশনে দেখা যাচ্ছে এই ভি ইন এর ভ্যালু কত হয়ে গেছে? ভি ইন প্রাইম 1/√2 বাই √2, ঠিক না? জি স্যার। তাহলে এই ক্যাপাসিটরকে যেহেতু তুমি শর্ট চিন্তা করতেছো, এদের ইফেক্ট যেহেতু আর নাই, তাহলে বোঝা যাবে যে এই কন্ডিশনে আমার এই এমপ্লিফায়ারের গেইন আর 100 থাকবে না, 100 ডিভাইডেড বাই কত হবে? √2 হবে। এটা কি বোঝা গেল কিনা? জি স্যার। তাহলে আমি কি কন্ডিশন পেলাম? আমি একটা কন্ডিশন পেলাম যেই কন্ডিশনে তোমার এটা সমান হয়, এই যে এই দুইটা সমান হয়, সেই কন্ডিশনে আমার কি হলো বলো? এই একটা কাট অফ ফ্রিকোয়েন্সি প্রডিউস হলো, ঠিক না? জি স্যার। তাহলে কাট অফ জি স্যার। ফ্রিকোয়েন্সিটার কন্ডিশনটা কি? এই যে এই কন্ডিশন সিম্পলি। অথবা তুমি এইভাবেও চিন্তা করতে পারো যে আমার √2 বানাইতে হবে, তাহলে এই পাশের এইটার সমান কি হইতে হবে? এই পাশের এটা সমান √2 হইতে হবে, তাই তো? স্যার সবগুলোরে 1 কনসিডার করলে? হ্যাঁ, এইটার এটা 1 কনসিডার করলে, তাহলে এই যে দেখো আমি 1 কনসিডার করলাম, এই যে তাহলে এখান থেকে আমাদের কি চলে আসলো? এখান থেকে সিম্পলি ধরো এই যে ধীরে ধীরে আগাও, এটা নিজেরা বুঝতে পারতেছো। তাহলে এই যে C1 ক্যাপাসিটর একটা লিমিটিং ফ্রিকোয়েন্সি প্রডিউস করে দিল। তুমি যদি এমপ্লিফায়ারের ইনপুট ইম্পিডেন্সটা জানো আর কাপলিং ক্যাপাসিটর এর ক্যাপাসিটেন্সের ভ্যালুটা যদি জানো, এই যে এটা এই ভ্যালুটা তোমার যদি জানা থাকে, এই যে এই ভ্যালুটা যদি জানা থাকে, হ্যাঁ ধরো এটার ভ্যালু 1 মাইক্রোফ্যারাড, তাহলে এইটার ভ্যালু ধরো 1K। এই যে এই অ্যামপ্লিফায়ারের ভ্যালু গুলো কত হয়? 1K, তাই না? কমন ইমিটার অ্যামপ্লিফায়ার 1K, 1.2K, 3K এরকম ম্যাক্সিমাম, তাই তো? তাহলে সেই ভ্যালু গুলো বসালে আমার এই অ্যামপ্লিফায়ার কত কে কোন ফ্রিকোয়েন্সি পর্যন্ত সিগন্যালকে অ্যামপ্লিফাই করবে সেটা বের হয়ে যাচ্ছে না? জি স্যার। তাহলে একটা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি পাওয়া গেল।
এই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা কে ইম্পোজ করলো? ইনপুট কাপলিং ক্যাপাসিটর C1, ঠিক আছে। আচ্ছা, তো এটা আর একটা হিসেব করা যায়, আর একটা মেথড আছে এটা হিসেব করার, সেটা দ্রুত বলে যাই, কোন কোন বইতে এইভাবে করে। দেখো, এই ইকুয়েশন আমরা বের করেছি, তাই না? এই যে এটা দেখো তো, বুঝো কিনা, ম্যাগনিটিউড, জি স্যার। ঠিক আছে। তাহলে এইটা যদি বের করে থাকো, এখন তুমি কি করবে, এই যে এইখানে আর আই দিয়ে এই নিচে এবং উপরে ডিভাইড করবে, ঠিক আছে। তাহলে উপরে এটা হয়ে যাবে কত, 1, আর নিচে এখানে কত হবে, রুটের ভিতরে যখন আর আই কে দেয়া হবে তখন এটা স্কোয়ার হবে নাকি? হ্যাঁ জি স্যার। জি তাহলে স্যার। এখানে হবে 1, আর এখানে কত হবে, এখানে হবে হইলো এই যে এক্স, হ্যাঁ, এটা এটার নিচে একটা আর আই আসবে। তাহলে এই যে এটা এটা বোঝা গেল, দেখো এই যে এটা বুঝেছো না? জি স্যার, স্কোয়ারের ভিতরে নিয়ে তারপর হ্যাঁ, স্কোয়ারের ভিতরে নিলাম। এখন রিঅ্যাকট্যান্সের ভ্যালু কত হয় বলো দেখি, 1/2 পাই FC, তাই না? জি স্যার। এটার পরিবর্তে আমি কি লিখবো, এই যে উপরে 1 দিলাম, তারপরে টোয়াইস পাই F, এখানে যেহেতু C1 আছে C1 দিলাম, আর নিচে RI ছিল RI থাকলো, ঠিক আছে। এখন দেখো, এই F টাকে শুধু নিচে রাখলাম, আর বাকি যারা যারা আছে সবাইকে উপরে তুলে দিলাম। আমরা দেখবো আমরা অ্যালজাব্রিক যে রুল গুলো আছে সেগুলো ঠিক মতো ফলো করছি কিনা। ফলো করছি, তাই তো, দেখো হলো কিনা। জি স্যার, ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। তাহলে উপরে যেই টার্মটা আছে এই টার্মটাকে একটা ফ্রিকোয়েন্সি দিয়ে আমি রিপ্রেজেন্ট করব। উপরে যেটা আছে সেটাকে একটা লেট, এই যে এই পুরো টার্মটাকে উপরে এটা কি দিয়ে রিপ্রেজেন্ট করা হলো, FL1। তাহলে এই এক্সপ্রেশনটা কেমন হয়ে যাবে, এরকম হয়ে যাবে। তাহলে এটার অর্থ কি, এটার অর্থ হলো যে এই FL টা একটা ফিক্সড ফ্রিকোয়েন্সি, এটা একটা কি ফ্রিকোয়েন্সি, ফিক্সড ফ্রিকোয়েন্সি, এটা একটা কনস্ট্যান্ট। দেখো তোমার সার্কিটের দিকে তাকাও, সব ভ্যালুগুলো কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট সার্কিটের জন্য। C1 কি কনস্ট্যান্ট, কারণ আমি নির্দিষ্ট সার্কিট চিন্তা করছি, সেখানে ওই যে 1 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর অ্যাড করে দিয়েছি, আবার ইনপুট ইম্পিডেন্স তাও ফিক্স, তাই না? তাহলে এটা কি, এটা ইনফ্যাক্ট একটা কনস্ট্যান্ট। তাহলে এফটা কি, এফটা হইলো তুমি যে ইনপুট সিগন্যাল দিচ্ছ সেই ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি। ইনপুট সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? অবশ্যই ভেরিয়েবল। তার কারণে এই যে গ্রাফ তাই বলতেছে, আমরা এখন ফ্রিকোয়েন্সি রেসপন্স যেহেতু স্টাডি করছি, তাহলে ইনপুট ফ্রিকোয়েন্সি কি হতে হবে, ভেরিয়েবল হতে হবে। তাহলে এখানে ভেরিয়েবলটা কে, এফ, আর উপরেরটা কে, L1 ফিক্সড। ফিক্সড। তাহলে দেখো, যদি এমন হয় যে আমি অনেক বড় ফ্রিকোয়েন্সি দিয়েছি, এই যে এই ভ্যালুটা অনেক বড়, ঠিক আছে, তো অনেক বড় যদি দাও তাহলে কি হলো, এইটাকে একটা অনেক বড় সংখ্যা দিয়ে ডিভাইড করলাম, এটা অলমোস্ট 0 চিন্তা করো, ঠিক কি না? জি স্যার। তাহলে নিচে কত থাকলো, 1, উপরে কত, 1। এইটাকে তখন রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করলে কি দাঁড়াবে, যে ভি ইন ইজ ইকুয়াল টু কত হবে, বিন প্রাইম। ভিন প্রাইম। তাহলে এমপ্লিফায়ারের গেইন কততে চলে গেল, ওই যে 100 এ চলে গেল, ঠিক আছে। তার মানে দিস ইজ দা ম্যাক্সিমাম গেইন। তার মানে আমি এখন এই রেঞ্জের মধ্যে চলে আসলাম, তাই না? এই রেঞ্জের মধ্যে, আসলে এই রেঞ্জে সাডেনলি যাই নাই, ধীরে ধীরে গেছি, যেহেতু যে নেগলেক্ট করে আসছো, পয়েন্ট সামথিং কে নেগলেক্ট করছো, তো সেই জন্য সমান পেলা, কিন্তু পয়েন্ট সামথিং যখন কনসিডার করা হবে তখন এই যে স্লোপটা পাওয়া যাবে। এইবার দুইটা ইকুয়াল চিন্তা করো, তাহলে √2 হয়ে যাবে। তাহলে √2 হয়ে যাবে। তাহলে যে √2 যেহেতু হয়ে গেল, তাহলে কখন √2 পাওয়া গেল, যখন এফ এর ভ্যালু এই FL1 এর সমান হয়ে যায়। তাহলে এই যে এফ এর ভ্যালু যত ফ্রিকোয়েন্সিতে গেলে তোমার গেইনটা 1/√2 টাইমস হয়, সেটাই হলো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। তাহলে এই যে এইটাই হয়ে গেল তোমার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, বুঝা গেল? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এইবার আমরা এখন চিন্তা করব হলো কারটা, এবার চিন্তা করব হলো এইটাকে, এবার শর্ট চিন্তা করব। দেখো এই যে এটা শর্ট, মনে করো এটা এত বড় দিয়েছো, এইটার ইফেক্ট আসার আগেই এটার ইফেক্ট চলে আসে, ঠিক আছে। আচ্ছা, আমরা যে 100 গেইন চিন্তা করেছিলাম, এবার ধরো এই যে ভি ইন প্রাইম ইজ ইকুয়াল টু ভি ইন,
তাহলে এখান দিয়ে আমরা শুরুতে 100 পেয়ে গেলাম, মানে ম্যাক্সিমাম গেইন পেয়ে গেলাম। এখন এই যে এইটাকে যে শর্ট চিন্তা করেছিলে, এটা শর্ট চিন্তা করার কারণে এই আউটপুট ভোল্টেজটা শুধু এই 2 জনের মধ্যে ডিভাইড হচ্ছিল, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন কিন্তু দেখা যাচ্ছে যে না, আমি এইটাকে চিন্তা করলাম, এইটা আমার ভ্যালুটা বাড়ালো। কম, মানে রিঅ্যাকট্যান্স ইফেক্টিভ হচ্ছে। বুঝতে পেরেছো? এখন রিঅ্যাকট্যান্স কি হচ্ছে? ইফেক্টিভ হচ্ছে। তাহলে রিঅ্যাকট্যান্স ইফেক্টিভ যদি হতে থাকে, তাহলে আমার কি হবে? আবার গেইন কমতে থাকবে, ড্রপ খাবে। হ্যাঁ, ড্রপ বাড়তে থাকবে। কারণ এখন আর এইটা এইখানে যেই রেশিওতে ভাগ হচ্ছিল, এখন তার চেয়ে আরো কম রেশিওতে ভাগ হবে। ঠিক আছে? আগে মনে করো এই দুইটা সমান ছিল, এইটা আর এটা সমান ছিল, তাহলে এখানে প্রডিউস হচ্ছিল মনে করো 200, আমরা এখানে 100 পাচ্ছিলাম, ঠিক কি না? জি স্যার। আচ্ছা, এখন দেখা গেল এইটাও ওদের 3 জনের সমান হয়ে গেছে, এটার সমান, মানে তিনটা ভ্যালুই সমান হলো। তাহলে এখানে কি পাওয়া যাবে? 1/3 পাওয়া যাবে না এবার? বুঝো নাই? জি স্যার। জি স্যার, 3 ভাগ হয়ে যাবে। 3 ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 1/3 পাওয়া যাবে। তাহলে এইটা ছিল 200, তাহলে 200 যখন অর্ধেক হইতো তখন পেয়েছিলাম 100, 100 এখন হচ্ছে 3 ভাগ। 60 এর মতো পাবো স্যার। 66.7 মানে 66.7 তাইলে কমে যাচ্ছে, বোঝা গেল এটার ভ্যালু। তাহলে আচ্ছা বলো তো, তাহলে এই আগের যে লজিকটা, সেই একই লজিক অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? যে যখন এই যে এইটার ভ্যালু এই 2 জনের সমান হয়ে যাবে, তাই না? স্যার আগে তো ছিল স্যার প্যারালাল, এখন স্যার সিরিজ হয়ে যাবে। হ্যাঁ, না এখানেও সিরিজই ছিল, দেখো এটার সাথে এটা সিরিজই ছিল, সিরিজ হওয়ার কারণে ভাগ হচ্ছিল, এখানেও এই দুইটা সিরিজ হয়ে ভাগ হবে, তাই না? জি স্যার। তাহলে আমরা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা পাবো কোন কন্ডিশনে? একই ভাবে তোমরা যদি চিন্তা করো যে যেই ফ্রিকোয়েন্সিতে গেলে C2 এর রিঅ্যাকট্যান্স এই আর ও এবং আর এল এর যোগফলের সমান হয়, ঠিক আছে? যখন এই দুইটার যোগফলের সমান হয়ে যাবে, তখন তোমার আরেকটা কাট অফ ফ্রিকোয়েন্সি প্রডিউস হবে। আমি হয়তো অতটা এটা আর অত ডিটেলস তৈরি করি নাই, তোমাদের এখন আগে একই নিয়মে তোমরা বের করতে পারবে। হ্যাঁ, এটা করা হয় নাই, ঠিক আছে? তাহলে একই ভাবে দেখো, এখন কার সমান হবে এবার কন্ডিশনটা তোমরা নিজেরাই লিখো, যে XC2 ইজ ইকুয়াল টু RO প্লাস RL, ঠিক আছে? জি স্যার। XC2, এই যে XC2 XC2 সমান কত? এই আর ও প্লাস হবে কি RL। তাহলে এখান থেকে এখন এই ফ্রিকোয়েন্সির ভ্যালুটা বের করো তো। স্যার তাইলে তো মানে এই আর ও 4 ভাগের 1 ভাগ হবে না? আগে তো ধরেন 200 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4 ভাগের 1 ভাগই হবে, 4 ভাগের 1 ভাগই হবে, 4 ভাগের 1 ভাগ হবে কেন? 4 ভাগের 1 ভাগ হবে কেন? কারণ এখানে ছিল 200, ঠিক আছে? তাহলে এখানে 200 হওয়ার কারণে এখানে পাচ্ছিলে তুমি 100, তাই না? আর জি এখন স্যার। 200 4 ভাগের 1 ভাগ কত হলো বলো? এখানে 50 পাবো। হ্যাঁ, 50 পাবো, ঠিক আছে? তাহলে এখানে তোমার কি হয়ে যাবে? 50 পাবে। তাহলে দেখো ওভারঅল ইফেক্টটা কি হবে? এখানে যেমন অর্ধেক হওয়ার কারণে এখানে যা ছিল এখানে তার অর্ধেক হচ্ছিল না, দুইটা সমান হওয়ার কারণে। জি স্যার। তাহলে দুইটা সমান হওয়ার কারণে এখানে যদি অর্ধেক হয়, ভোল্টেজ যদি অর্ধেক হয়, তাহলে আমার গেইনটা কত কম ছিল? ওই যে 1/√2। আর এখানেও ঠিক একই ভাবে আগের যেহেতু অর্ধেক হয়ে গেল, সেহেতু 1/√2 হবে আমার টোটাল ওভারঅল গেইন, ঠিক আছে? 1/√2 কেমনে হইলো? এখানে তো হাফ হয়ে গেল। এখানে হচ্ছে আগে আমি মানে 1 ভোল্ট দিলে হচ্ছে 100 ভোল্ট পাইতাম, তো এখন হচ্ছে 1 ভোল্ট দিলে 50 ভোল্ট পাবো। তুমি শুধু এই পাশের অংশটুকু চিন্তা করতেছো, আর এইটা তো অ্যাকচুয়াল হিসেব না, বুঝতে পেরেছো? এখানে দুইটা সমান হলে এই যে অর্ধেক হয়ে যাচ্ছে আমরা বলতেছি, কিন্তু আসলে তো অর্ধেক হবে না। দেখো এখানে একটু বলতে ভুল হয়েছে। কিভাবে অর্ধেক হবে না? তুমি যখন এরকম এক্সপ্রেশন আনবা, তখন এরকম ম্যাগনিটিউড বের করার জন্য এই যে অ্যাবসলিউট ভ্যালু নিবা না, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে? এখন এখানে কে কে সমান হয়েছিল? XC
কার সমান হয়েছিল? R1 এর সমান হয়েছিল, কিন্তু রুটটা তো আছে। তাহলে এখন কার কার সমান ধরছি? এই যে এই দুইটা সমান ধরছি, কিন্তু এটার উপরে তো একটা রুট আছে, তাই না? বুঝতে পারছি। তাহলে এখন তুমি ওই যে √2 পাবে আর কি, 1/√2। ঠিক আছে, তাহলে এটা থেকে ফ্রিকোয়েন্সিটা বের করো দেখি কত হয়। সিম্পল, আগের মতোই হবে। আগে ছিল RI, এখন RI এর পরিবর্তে এই দুইটা ভ্যালু চলে আসবে। RO plus RL। তাহলে এই এইটা আসবে এখন আমাদের, এইটা আসবে, এই যে। তাহলে স্যার C1 হবে না C2 হবে? মানে C2 হবে, এইটা C2 হবে, তাই না? জি স্যার C2 হবে। C2 হবে, C2 করে দিচ্ছি, এই C2 করে দিলাম না। তাহলে কয়টা কাট অফ ফ্রিকোয়েন্সি পাওয়া গেল? লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি দুইটা। তোমাদের কি মনে আছে যে একটা সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ার, কমন ইমিটার এমপ্লিফায়ার, এটার লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা কোন ক্যাপাসিটর প্রডিউস করে? আমি বলছিলাম বাইপাস স্যার, বাইপাস। বাইপাস, রাইট। কেন করে সেটার অ্যান্সারটা পরে দিচ্ছি, হ্যাঁ, আগে বাইপাসেরটা পরে নেই। আচ্ছা, বাইপাসের এক্সপ্রেশনটা মনে আছে কিনা তোমাদের? এই গেল কই? স্যার ওই যে হাইব্রিড প্যারামিটার দিয়ে করছেন। না না না, হাইব্রিড প্যারামিটার না, বাইপাসের হিসাবটা করি নাই। এখানে তো লেখা যায় আগের ডেরিভেশন থেকে। একা ডেরিভেশন থেকে লিখে দিছি না? জি স্যার, এখন এটা কোন ডেরিভেশন? এটা কি হচ্ছে ওই যে আমি দিব লিখে দিব, দাঁড়াও। লাস্ট সেমিস্টারে করেছিলাম এটা? হ্যাঁ, লাস্ট সেমিস্টারে যেটা করেছি। তাহলে এখানে একটা কাট অফ ফ্রিকোয়েন্সি পাওয়া গেল, আর দুইটা কাট অফ ফ্রিকোয়েন্সি আমরা পেলাম, তাই তো? আচ্ছা, এখন লাস্ট ডেরাইভেশনের তোমাদের একটা এক্সপ্রেশন ছিল, সেটা আমি একটু লিখি, তোমাদের মনে আছে কিনা দেখি। যে একটা এক্সপ্রেশন আমরা লিখেছিলাম যে সিই সমান কত হবে, দেখো তো, এই সিই সমান কত হবে, এটার একটা এক্সপ্রেশন আমরা লিখেছিলাম না? এইটা লিখেছিলাম হলো, এই উপরে দিয়েছিলাম হলো তোমার HIE, তাই না? এইটাকে ভাগ করেছিলাম হলো কত দিয়ে? 1 প্লাস HFE। হ্যাঁ, এইটা তার সাথে ছিল হলো টোয়াইস পাই এফ, নাকি? এইটার সামনে ছিল হলো এই এক্সপ্রেশনটা, মনে পড়ে কিনা তোমাদের? বা আমি কোথাও লিখছি বোধহয়, দেখি, টোয়াইস, তারপরে হলো তোমার পাই, তারপরে F1। এই এক্সপ্রেশনটা মনে আছে কিনা? এই মনে পড়ে? ও আছে তো, এই যে, ও এইটাই তো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটাকে পরে আমরা এই যে HIE হইলো কমন ইমিটারের, তাকে β+1 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়? HIB হয়, এরকম আমরা পড়ছিলাম না? আচ্ছা যাই হোক, এই ইকুয়েশনটা মনে পড়ে? যেখান থেকে পড়াইছি সেটার থেকে দেখে নিবে। আচ্ছা, এখন আমরা কার নয়েজ আসতেছে কারটাতে? আচ্ছা, তাহলে খেয়াল করো যে এখন আমাকে যেটা চিন্তা করতে হবে সেটা হলো, আমি যখন একটা সিঙ্গেল স্টেজ এমপ্লিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্স বের করব, তখন কিন্তু অলরেডি তার বাইপাস ক্যাপাসিটর ডিটারমিন্ড হয়ে আছে, এখানে একটা ভ্যালু লেখা আছে, বুঝতে পেরেছো? সির ভ্যালুটা কত হবে তখন? সে 100 মাইক্রোফ্যারাড, অথবা একটা ফিক্সড ভ্যালু। আমি যখন এমপ্লিফায়ারের ফ্রিকোয়েন্সি রেসপন্স স্টাডি করতেছি, তখন এমপ্লিফায়ারটা গিভেন মানে অল প্যারামিটারস আর নোন, ঠিক আছে? শুধু ফ্রিকোয়েন্সি গুলো আমাদের জানা নাই, আমরা বের করতেছি। তাহলে এখানে ক্যাপাসিটরের ভ্যালুটা যদি ফিক্সড হয়ে থাকে, জানা থাকে, তাহলে তুমি সেই ক্যাপাসিটরের ভ্যালুটা এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দাও, এই যে এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দাও। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? আরেকটা another lower cut off frequency produced by the bypass capacitor। তাহলে কয়টা লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি তুমি ক্যালকুলেট করতে পারছো? তিনটা। এখন কোন একটা এমপ্লিফায়ারের মধ্যে এই তিনটার মধ্যে যেইটা সবচেয়ে বড় হবে সেইটাকে কনসিডার করতে হবে। এই লাইনটা পড়ো। ঠিক আছে?
এখন এটা কি বোঝা গেল কিনা কেন হাইয়েস্টটা চিন্তা করতে হবে কেন? হাইয়েস্টটা নিলে তো বাকি দুটাও কনসিডার করা হয়ে যাবে। কারণ হাইয়েস্ট আগে অ্যারাইজ করবে, তাই তো? জি, হাইয়েস্ট আগে অ্যারাইজ করবে, আগে ইফেক্টিভ হবে। আবেগ ইফেক্টিভ হয়, এখানেই এসে পাওয়ার গেইন Dominant. অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, অন্যগুলো যদি পরে ইফেক্টিভ হয় তখন আর পাওয়ার গেইন অর্ধেক থাকবে না, অনেক কমে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এই পর্যন্ত কি বুঝেছো কিনা? কোনো কোশ্চেন আছে কিনা? কিছু বাদ দিয়ে গেছি আমি? বুঝাবো বলছিলাম, মনে হয় না, তাই না? আচ্ছা, ওই যে ওইটা থাকছে স্যার, এই যে বলছে মানে ফ্রিকোয়েন্সি বাড়লে গেইন কমে যায় কেন? ফ্রিকোয়েন্সি বাড়লে সেটা এখন পড়বো, এই যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে এখন যাব। বুঝতে পারছো? তাহলে আমি কি হায়ার কাট অফে শুরু করে দেই? আচ্ছা, তোমাদের জানা আছে যে এই তিনটা ক্যাপাসিটরের একটা কথা বলবো বলছিলাম, এই ভুলে গেছো তোমরাও, যে এইটা কেন লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটাকে প্রডিউস করে, অন্যগুলো নয় কেন? আচ্ছা, অন্যগুলো নয় কেন, এইটা যখন ক্যালকুলেট করেছিলাম, এবার ডিজাইনের কথা চিন্তা করো। ডিজাইনের বেলায় এই বাইপাস ক্যাপাসিটরটা যখন ক্যালকুলেট করেছিলাম, তখন এই যে এইচ আই ই এটার ইকুয়াল ধরেছিলাম, তাই না? এইচ আই বি এর ইকুয়াল ধরেছিলাম, দেখো, জি স্যার। তাই না? ইকুয়াল ধরেছি। আচ্ছা, আর বাইপাস ক্যাপাসিটর দুইটা যখন, সরি, কাপলিং ক্যাপাসিটর দুইটা যখন কনসিডার করেছিলাম ডিজাইন করার সময়, তখন কি ইকুয়াল ধরেছিলাম না 10/1 ধরেছিলাম? 10/1 10/1। তাহলে যেটা রিঅ্যাকট্যান্সটা ধরলাম 10/1, সেইটা তো ভোল্টেজ ড্রপ করবেও 10/1, নাকি? জি স্যার। আর সমান যেটা হবে। যেটা রিঅ্যাকট্যান্সটা ইকুয়াল ধরলাম, সেটা ভোল্টেজ সেটা ড্রপ করবে কতটুকু? ইকুয়ালি। অর্ধেক। Equal. ইকুয়াল, আর ইকুয়াল করলেই √2 হয়, এটা তো একটু আগেই তোমরা শিখলা। জি স্যার। তাহলে বলো এখন কেন আমার বাইপাস ক্যাপাসিটরটা কেন ওই লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা প্রডিউস করলো? কারণ আমরা ডিজাইনের সময় কাপলিং ক্যাপাসিটর গুলোর ভ্যালু অনেক বড় ডিজাইন করে রেখেছি, তাই না? স্যার বাইপাসেরটা না সবচেয়ে বড় হয় স্যার? বড় হয় তো, ঠিক আছে, বাইপাসেরটা সবচেয়ে বড় হয়। বড় হয় এটা হলো তার প্রয়োজন হয়, বুঝতে পারছো? বড় হয় হইলো তার রিকোয়ারমেন্ট, কিন্তু আমরা দিয়েছি কি? আমরা দিয়েছি হইলো তার সাথে যে সিরিজের রেজিস্ট্যান্সটা আসে সেটা সমান। স্যার ফ্রিকোয়েন্সির সাথে তো স্যার ব্যস্তানুপাতিক, মানে বড় হইলে তো ফ্রিকোয়েন্সি কমবে। ও আচ্ছা, না ঠিক আছে, লোয়ার ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, জি স্যার, জি স্যার। তাহলে কি পরের টপিকে যাই? এগুলো নিজেরা চিন্তা করো, বুঝছো? নিজেরা চিন্তা করলে অনেক কিছু শিখতে পারবে। সবকিছু আমি বুঝাতে পারবো না, কারণ আমি যা বুঝাতে চাচ্ছি হয়তো সেই ভাষাটা তোমরা বুঝতেছো না। নেক্সট, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সির জন্য তোমাকে অবশ্যই ওই যে আমরা পড়ে আসছিলাম হাইব্রিড পাই ইকুইভ্যালেন্ট সার্কিট, মনে আছে? এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা মনে আছে কিনা? জি স্যার, মনে আছে। মনে আছে। তাহলে এটার মধ্যে ওই যে বেজের ভিতরে একটা ইমাজিনারি পয়েন্ট চিন্তা করেছিলাম, বি প্রাইম। আমি একটু রিভিউ করে যাচ্ছি। এখানে একটা ক্যাপাসিটেন্স ছিল, সেই ক্যাপাসিটেন্সের ভ্যালুটা ছিল কি? সি বি প্রাইম ই, নাকি? সরি, সি বি প্রাইম সি, তাই না? এই যে নিচে লেখা আছে, এই যে সেটাকে আমরা মিলার থিওরেমের মাধ্যমে স্প্লিট করেছিলাম, তাই না? জি স্যার। স্প্লিট করে একটা ইনপুট এনেছিলাম, একটা আউটপুট এনেছিলাম, আর যেহেতু এর গেইন মাইনাস, সেহেতু এটা হয়ে গেছিল, এই যে একটা বড় টার্ম দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছিল, যে ইফেক্টটাকে বলা হয় মিলার ইফেক্ট। এগুলো আমরা পড়ে এসেছি, তাই তো? জি স্যার। তাহলে একটা জিনিস ওখানে আমি কনসিডার করি নাই, সেটা হলো যে এখানে কোন বইতে একটা ওয়্যারিং ক্যাপাসিট্যান্স চিন্তা করে, যে অনেক হাই ফ্রিকোয়েন্সি যেহেতু, সেহেতু যে প্যারালাল ওয়্যার গুলো থাকবে সেগুলো একটা ক্যাপাসিট্যান্স প্রডিউস করবে। সেই ক্ষেত্রে ইনপুটে ক্যাপাসিট্যান্স হবে হলো 3টা, আউটপুটেও ক্যাপাসিট্যান্স হবে 3টা। ইনপুটের ক্যাপাসিট্যান্স গুলো কি কি আমি এখানে লিখছি, দেখো। একটা হলো তার বেজে ছিল, আর একটা হলো মিলার থিওরেমের মাধ্যমে এই যে স্প্লিট হয়ে আসলো, আর একটা হলো ইনপুট ওয়্যারিং ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও যে এখানে একটা ক্যাপাসিট্যান্স আছে না, যেটা বি প্রাইম এবং ই এর মধ্যে, আর একটা এখান থেকে আসলো, আর একটা হলো
তোমার ওয়্যারিং। তাহলে তিনটা যোগ করলে ইনপুটে যে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স হলো, এইটা হলো সেই ইকুইভ্যালেন্ট। স্যার তারের ভিতর ক্যাপাসিটেন্স মানে কিভাবে স্যার শোনো, ক্যাপাসিটেন্স কেমনে হয়, যে এই সার্কিট গুলো তো তোমার যখন পিসিবি তে করা হয়, ডিজাইন করা হয়, তখন ওই যে অনেক ওয়্যার প্যারালালি যায় না? জি স্যার। প্যারালালি যায়। আচ্ছা ঠিক আছে, প্যারালালি গেল না, তুমি পিসিবি তে করো নাই, তুমি ব্রেড বোর্ডেই করেছো। ব্রেড বোর্ডে করলেও তোমার যে লিড গুলো আছে, এই যে ট্রানজিস্টর একটা দিলাম, তাহলে লিড গুলো কি করবে? লিড গুলো তোমার একটা ক্যাপাসিটেন্স তৈরি করবে। সেই জন্য কোন কোন বইতে এটা রাখে, কোন কোন বইতে এটা রাখে না, বুঝতে পারছো? একটু ছোটই হয়। এইটা একটা ট্রানজিস্টর, তাহলে এই ট্রানজিস্টরের এই যে এখানে মনে করো এর কয়টা টার্মিনাল? তিনটা। আমরা ব্রেডবোর্ডে এইভাবে সোজা বসিয়ে দেই, তাহলে এই যে এই একটা কন্ডাক্টিং ওয়্যার, এই একটা কন্ডাক্টিং ওয়্যার, এর মাঝখানে কি হবে? আউটপুট ধরো এই দুইটা, এটা হলো ইমিটার আর এটা হলো তোমার কালেক্টর। তাহলে আমরা আউটপুট নেই কোথা থেকে? ইমিটার এবং কালেক্টর থেকে নেই। জি স্যার। তাহলে এই দুইটা ওয়্যারের মাঝখানে একটা ক্যাপাসিটেন্স তৈরি হতে পারে। ঠিক আছে, তুমি হয়তো ব্রেডবোর্ডে এমন ভাবে বসিয়েছো যে এখানে একটা তার সুন্দর করে লম্বা করে টেনে এনেছো কালেক্টর থেকে, এখানে গ্রাউন্ডের একটা লাইন আছে, এই যে একটা ক্যাপাসিটেন্স হয়ে যাবে এগুলো। ঠিক আছে, খুব ছোট ভ্যালু। তাহলে ইনপুটের তিনটা ক্যাপাসিটেন্স আমরা পেলাম। এবার আউটপুটেও তিনটা ক্যাপাসিটেন্স আছে। দেখো আউটপুটের ক্যাপাসিটেন্স তিনটা কি কি? একটা হইলো ওই মিলার ইফেক্টের মাধ্যমে, ঠিক আছে, মিলার ইফেক্টের মাধ্যমে যেটা আসে সেটা কিন্তু সমান হয়, তাই না? ডিফারেন্সি। হ্যাঁ, এই যে এটা। আর একটা হলো কালেক্টর এবং ইমিটারের মধ্যেই ছিল। এটা না অনেক ছোট বলে আমরা ইগনোর করেছি। ইগনোর করেছিলাম, রাইট, এগুলো আমরা ইগনোর করেছি। কিন্তু এখন আমি ওই যে বয়েল স্টেটের বইয়ে আছে তো, আচ্ছা। বেলের বইয়ে বোধহয় নাই, বেলের বইয়ে বাদ দিছে। তোমাদের জাস্ট একটু বলে দিলাম যে কোথা থেকে আসছে। ঠিক আছে, এগুলো আমরা মেজার করতে পারি না, এই ক্যাপাসিটেন্স গুলো আমরা মেজার করতে পারি না, এগুলা মেজার করা খুব ডিফিকাল্ট হয়। সেই জন্য আমরা তখন কি করি? সিগন্যাল দিয়ে তখন কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলি। ফ্রিকোয়েন্সি বাড়াইতে থাকি, তখন কাট অফ ফ্রিকোয়েন্সিটা কত হয় সেটা। আর যদি মেজার করি তাহলে যেগুলো আমরা জানি মেইনলি সেগুলোই কনসিডার করি, বুঝতে পেরেছো? এখন জানাগুলো দিয়ে এই যে মেজার করবো, ক্যালকুলেট করব। আচ্ছা, তাহলে এই এটা পেলাম আমরা নাকি? ইকুইভ্যালেন্ট সার্কিটটা পেলাম যে দিস ইজ দ্য ওভারঅল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ইন দ্য ইনপুট সার্কিট এন্ড দিস ওয়ান ইজ দ্য ওভারঅল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স এট দ্য আউটপুট সার্কিট। ঠিক আছে, তাহলে আউটপুটের এই এমপ্লিফায়ার তোমাদের জানা, এই যে ইনপুট সিগন্যাল, এখানে হলো অ্যাকচুয়াল বেস, এখানে ভিতরের ইন্টারনাল বেস, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ক্যাপাসিটেন্স আসলো, এটা হলো আউটপুট রেজিস্ট্যান্স, এটা হলো আমাদের ওই যে আরএল প্রাইম। আরএল প্রাইমের কথা মনে আছে না, যে আর সি প্যারালাল আরএল। এখন কিন্তু কারেন্ট সোর্স দেখো, জিএম কে ভোল্টেজ দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়? কারেন্ট হয়, এই যে কারেন্ট সোর্স। আচ্ছা, এখন আমি যেটা করব সেটা হলো এই পয়েন্টে থেভনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাপ্লাই করব। এইখানে এই যে এইটুকুর মধ্যে থেভনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাপ্লাই করলে এটা কি হয়ে যাবে? কারেন্ট সোর্সটা কি হয়ে যাবে বলো তো? যেহেতু থেভনিনস করছি, নর্টন না, তাহলে কারেন্ট সোর্সটা ভোল্টেজ সোর্স হয়ে যাবে। এইখানেও আমি থেভনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট অ্যাপ্লাই করব। তাহলে এটাকে স্টাডি করি নাকি? আচ্ছা বলো, এখানে রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে? এইটা আর এটা প্যারালাল, এই থেভনিনস মনে আছে না, ভুলে গেছো নাকি? না স্যার, একটা ভোল্টেজ, থেভনিন ভোল্টেজ আর থেভনিন কারেন্ট। হ্যাঁ, তাহলে এখানে এটা শর্ট হবে যখন রেজিস্ট্যান্স বের করবা। আচ্ছা, এবার বলো এখানে ভোল্টেজ কতটুকু আসবে? ভোল্টেজ আসবে, এটাকে ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে অ্যাপ্লাই করলে যা হয় নাকি? এইটার একটা। হ্যাঁ, এইটার একটা আছে। তাহলে আমি একটু দেখাই তোমাদের যে থেভনিনস এখানে ভোল্টেজ, থেভনিনস ভোল্টেজটা এখানে লিখি নাই না, ভিএস এ লিখে রাখছি। এটা কত হবে বলো তো? এখানে ভিএস একটা প্রাইম দিয়ে রাখি, ভিএস প্রাইম, তোমাদের এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে নিও, ওই যেটা বললাম। আচ্ছা, আর একটা কাজ করতে পারি, এই সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কেমন হয়?
600 ওহম। 600 ওহম এর চাইতে কিন্তু খুব বেশি মানে খুব একটা হয় না, যদি ট্রান্সডিউসার হয় তাহলে বেশি হয়। তাহলে সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি আমি নেগলেক্ট করি তাহলে এটা ভিএসও বলা চলবে, বুঝতে পেরেছো? আচ্ছা, যখন আমি থেভেনিনস রেজিস্ট্যান্স বের করলাম তখন এটা কনসিডার করলাম কেন, কারণ এটা ছোট বলে এটা খুব বেশি ইফেক্টিভ হবে, কারণ দুইটা প্যারালাল হবে, প্যারালাল হলে ছোটটা ইফেক্টিভ হয়, তাই না? জি স্যার। আচ্ছা, আর যখন ভোল্টেজ নিলাম তখন এটাকে কনসিডার করলাম না, তাহলে কি হলো, ভিএস এর ভ্যালু ভিএসই থাকলো, এই যে ভিএস এর ভ্যালু ভিএসই আছে, আর এইটার ভ্যালু কত হবে বলো? ওই দুইটার প্যারালাল। ওই দুইটার প্যারালাল, তাহলে এই যে ওই দুইটার প্যারালাল এখানে করা আছে, এই যে ঠিক আছে না? আচ্ছা, এবার আউটপুটে চলে যাও। আউটপুটে বলো, এই পয়েন্টে তুমি থেভেনিনস অ্যাপ্লাই করতেছো, তাহলে এই দুইটা রেজিস্ট্যান্স কি আছে? প্যারালাল আছে। প্যারালাল আছে, সেই প্যারালাল রেজিস্ট্যান্স কে এই জিএম ভি বি প্রাইম ই দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাওয়া যাবে? ভোল্টেজ। ভোল্টেজ পাওয়া যাবে, ঠিক আছে, ভোল্টেজ পাওয়া যাবে। আর রেজিস্ট্যান্স কি হবে? এই দুইটার প্যারালালের ভ্যালুই হবে প্যারালাল রেজিস্ট্যান্স, হবে। তাই না? জি স্যার। তাহলে এই যে দেখো, ক্যাপাসিটর গুলার তো কিছু করার না না, আমি তো এই প্রয়োজন নেই। টার্মিনাল মেনশন করছি, এই যে দেখো এইখানে, এইখানে, হুম। এই যে এখানে, কারণ ক্যাপাসিটেন্স এর ভ্যালু তো ইফেক্ট বের করব বলেই এটা করেছি, এই যে দেখো, ঠিক আছে? তাহলে এটার ভ্যালু কত হইলো জানো? দুইটা প্যারালাল, তাই না? এখানে দুইটা প্যারালাল, এই যে এই দুইটা, এখন এইটার ভ্যালু কত মনে আছে কিনা? আরসি প্যারালাল। আরসি, তাইলে তিনটা প্যারালাল বলতে পারো, এই যে এই, ঠিক আছে? আর এখানে ওই তিনটা প্যারালাল, অথবা তিনটা প্যারালাল দাও, অথবা ওইটা দিয়ে এটা ওই কারেন্টটাকে মাল্টিপ্লাই করে দাও। এটা কি বুঝে গেল? এই যে এখানে যেটা পেলাম। জি স্যার। আচ্ছা, এখন তুমি যেই কোনটা আগে স্টাডি করেছি দেখে নেই। ইনপুট, আগে ইনপুট সাইড আমরা কনসিডার করছি। আচ্ছা, নরমালি দেখো এইখানে যে ভোল্টেজটা দিচ্ছি সেই ভোল্টেজটা আমার এমপ্লিফায়ারে আসবে, সেই আগের কথাই, তাই না? ওখানে এখানে লিখছিলাম ভি ইন প্রাইম, এখন লেখা আছে ভিএস। যদি এমন হয় যে এই ক্যাপাসিটরের ভ্যালুটা তোমার শর্ট সার্কিট হয়ে যায়, ঠিক আছে, সরি ভুল বলছি, ওপেন সার্কিট হয়ে যায়, মানে ফ্রিকোয়েন্সি মনে করো কম, ফ্রিকোয়েন্সি কম বলতে মিড ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সিতে আমরা এই যে এই রেসপন্সটা পাচ্ছি, এই যে এই সমস্ত রেসপন্সটা পাচ্ছি, এই যে এই রেসপন্স, সেই ফ্রিকোয়েন্সিতে এই ক্যাপাসিটেন্সটা ওপেন। তাহলে ওপেন যদি হয় তাহলে বলো এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান হয়ে যাবে না? এই যে এই ভোল্টেজ আর এই ভোল্টেজ কি হবে, সমান হবে না? এটা ওপেন, স্যার এটা একটু ধরতে পারি নাই স্যার। ধরতে পারো নাই? আচ্ছা, ওপেন যদি হয় একটা ক্যাপাসিটরের, ওপেন মানে কি বলো? সি এর ভ্যালু কত? 1/2/5 না, ওটা তো নো, সি এর ভ্যালু 0। একটা ক্যাপাসিটর ওপেন সার্কিট মানে সে ক্যাপাসিটর হিসাবে কাজ করছে না, তার মানে সি এর ভ্যালু তখন কত? 0। জি স্যার। আচ্ছা, এখন ক্যাপাসিটরের রিঅ্যাকট্যান্স সমান কত? 1/2 পাই এফ সি, তাই না? তাহলে সি এর ভ্যালু 0 বসাও, তাহলে 1/0 সমান কত হইলো বলো? 1 ইনফিনিটি। ইনফাইনাইট। তাহলে এইটা ইনফাইনাইট রিঅ্যাকট্যান্স হয়ে গেল না? কোন সার্কিটের ইনফাইনাইট রেজিস্ট্যান্স থাকে বলো তো? ওপেন সার্কিটের। তাহলে এই জন্য বললাম এটা ওপেন। তাই ওপেন হইলে এখান দিয়ে কারেন্ট কতটুকু ফ্লো করবে? জিরো। এসি কারেন্ট কিন্তু 0 ফ্লো করছে, তাহলে এখান দিয়ে যদি কারেন্ট 0 ফ্লো করে এখানে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে? 0। তাহলে এই ভিএস পুরোটাই এখানে চলে আসবে। জি স্যার। তাহলে আমরা গেইন পুরোটাই পাবো, কারণ তখন বলবো এই ক্যাপাসিটরটা এখন কোনো ইফেক্ট প্রডিউস করছে না। আচ্ছা স্যার, শুরুতে স্যার C0 ধরলাম কেন স্যার? শুরুতে C0 ধরলাম এই জন্য যে, কারণ এখন আমরা হাই ফ্রিকোয়েন্সির ক্যাপাসিটেন্স গুলো চিন্তা করতেছি না, এই যে এই ক্যাপাসিটেন্স গুলো চিন্তা করতেছি না, এই ক্যাপাসিটেন্স গুলো ইফেক্ট হয় কিরকম ফ্রিকোয়েন্সিতে? লো ফ্রিকোয়েন্সি, নো, হাই ফ্রিকোয়েন্সি। হাই ফ্রিকোয়েন্সিতে। এটা কোন ক্যাপাসিটেন্স তুমি ভুলে গেছো? স্যার
জাংশন ক্যাপাসিটেন্স। হ্যাঁ, জাংশন ক্যাপাসিট্যান্স। জি স্যার। হ্যাঁ, প্যারাসিটিক ক্যাপাসিট্যান্স বলে, যে আমরা চাই না, তৈরি হয়ে গেছে। তাহলে এই ক্যাপাসিট্যান্সের ভ্যালু ভেরি স্মল হয়, সেই জন্য এটা হাই ফ্রিকোয়েন্সিতে ইফেক্টিভ হয়। তাহলে আমি এখন যে ফ্রিকোয়েন্সির ব্যাখ্যা করছি সেটা হলো মিড ফ্রিকোয়েন্সি। তাই মিড ফ্রিকোয়েন্সিতে এই ক্যাপাসিট্যান্সের ভ্যালু এত ছোট হবে যে ওদেরকে আমরা কনসিডার না করলেও পারি। বুঝতে পেরেছো? আচ্ছা স্যার। তাহলে কনসিডার করলাম না, এর মানে কি? মানে এটা ওপেন। ওপেন জি, মানে কি? মানে ইনপুট ভোল্টেজ পুরোটাই আমার অ্যাম্পলিফায়ারের ইনপুটে চলে আসলো। তাহলে অ্যাম্পলিফাই সিগন্যাল করে, সিগন্যালটাকে প্রপারলি অ্যাম্পলিফাই করবে অ্যাম্পলিফায়ার। বুঝেছো এটা? জি স্যার। আচ্ছা, এখন মনে করো ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছ বাড়াচ্ছ বাড়াচ্ছ, যতই ফ্রিকোয়েন্সি বাড়াচ্ছ ততই এর রিঅ্যাকট্যান্সের ভ্যালু কি হচ্ছে? বাড়ছে। হ্যাঁ, কি বললা? 1/f কমতেছে। কমতেছে। তাহলে যতই রিঅ্যাকট্যান্সের ভ্যালু কমবে, এসি সিগন্যাল এখন এখান দিয়ে পাস করতে শুরু করবে। জি স্যার। তাহলে এসি সিগন্যাল একটা এক্সট্রিম কন্ডিশন বলি, মনে করো এটা এত রিঅ্যাকট্যান্স কমে গেল যে এটা শর্ট। শর্ট হলে এসি পুরোটাই যাবে। এটা এখানে এখানে তখন ভোল্টেজ কত হবে সেটা বলো? 0 না? জিরো হবে। কেন? পুরো ভোল্টেজ Short যাবে হয়ে কোথায়? গেছে তো। এইটার অ্যাক্রসে ড্রপ হয়ে যাবে। আমরা জানি শর্ট সার্কিটের অ্যাক্রসে ভোল্টেজ পাওয়া যায় না। অ্যাকচুয়ালি দিস ইজ দ্য ডেফিনেশন অফ শর্ট সার্কিট। শর্ট সার্কিট হইতে হলে তার অ্যাক্রসে কি হইতে হবে? ভোল্টেজ জিরো হইতে হবে, কারেন্ট ম্যাক্সিমাম, ভোল্টেজ জিরো। তাহলে ভোল্টেজটা যাবে কোথায়? এই যে এখানে চলে যাবে। তাহলে এখন বলো, এবার অ্যাম্পলিফায়ার কতটুকু ইনপুট ভোল্টেজ পেলো? 0। জিরো। আমি কিন্তু তাকে ইনপুট দিচ্ছি, এই যে ভিএস দিচ্ছি, ভিএস দিয়ে drop করে দিচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাম্পলিফায়ার পাইলো ভিএন জিরো, তখন সেই জিরো কে তার গেইন দিয়ে মাল্টিপ্লাই করে আউটপুট দিয়ে দিবে। বলো আউটপুট কত পাওয়া যাবে? 0 কে ইনপুট 0ই তো হবে স্যার। জিরো হবে। তাইলে যখন ইনপুট ক্যাপাসিটেন্সটা শর্ট সার্কিট হয়ে যাবে এট ভেরি হাই ফ্রিকোয়েন্সি, তাই না? জি তখন স্যার। আমার এই অ্যাম্পলিফায়ারের গেইন কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। জিরো হয়ে যাবে। এখন বলো, একটা ক্যাপাসিটর শর্ট করতে হইলে কতটুকু ফ্রিকোয়েন্সি লাগে? ক্যাপাসিটর শর্ট করতে স্যার অনেক হলে হাই ফ্রিকোয়েন্সি না, হাই না, একদম এক্সাক্ট ভ্যালু বলো। এফ এর ভ্যালু কত হইলে 1/2 পাই এফ সি? এফ এর ভ্যালু কত হইলে এটা জিরো হবে? ইনফাইনাইট। স্যার ইনফাইনাইট বলে। ইনফাইনাইট। তাহলে আমরা কি ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারবো? না স্যার। এই জন্য আমি বলছিলাম একটু আগে যে এই জন্য আপার কাট অফ ফ্রিকোয়েন্সিটা আমরা ওই যে জিরোর সাথে লাগাতে পারি না। এই যে এটাকে কখনোই জিরোর সাথে লাগানো উচিত না। বুঝতে পেরেছো? তাহলে এটা যখন তোমরা ড্র করবে এরকম হওয়া উচিত, এই যে এরকম, এই যে এটা এখান দিয়ে এসে, বুঝতে পেরেছো যে কোথায় যে এটা এক্স অ্যাক্সিস কে টাচ করবে? অ্যাকচুয়ালি উই ডোন্ট নো। করবে না। এট ইনফিনিটি। অবশ্য কেউ কি করে জানো, এটার এখানে এরকম ভাঙে, যে এখানে ভেঙে দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, বললাম এটাই ইনফিনিটি, বাস এইখানে এনে লাগাই দিলাম। এই লজিকটা বুঝা গেল? জি স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি ইনফিনিটি ফ্রিকোয়েন্সি দিলাম না, কিন্তু আমি তো ফাইনাইট ফ্রিকোয়েন্সি দিতে পারি, অনেক ভেরি হাই, তাই না? ভেরি হাই ফাইনাইট ফ্রিকোয়েন্সি দিলাম। যেই ফ্রিকোয়েন্সিতে তোমার কি হয়ে গেল, যেই ফ্রিকোয়েন্সিতে এসে এইটার অ্যাক্রসের ভোল্টেজ যত, এইটার অ্যাক্রসের ভোল্টেজ তত হয়ে গেল। আবার কিন্তু ভোল্টেজ সমান হইলো, অর্ধেক ও নিয়ে নিল, অর্ধেক ও নিয়ে নিল। বলো তো অর্ধেক নেয়ার ফলে কি হবে? গেইন কি অর্ধেক হয়ে যাবে? না, ওই যে আবার রুটের ভিতরে থাকবে যে 1/√2 এটা। স্যার হাফ হইলে স্যার √2 1/√2। √2, রাইট। তাহলে এখন বলো যে আমি এইটার মাধ্যমে যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা পাবো সেটার কন্ডিশনটা কি হবে? সিম্পল, এক্স সি কিউ ইজ ইকুয়াল টু আর টি সাই। তাহলে আমরা এখন এই কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করে ফেলি। এই যে এইটার থেকে আমরা এই যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা বের করে ফেললাম। এখন দেখো তোমার সবকিছু জানা আছে কিনা? সব জানা আছে। এই যে যদি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি যা বের করতে হয় তাহলে এগুলো জানতেই হবে। এটা কত অ্যাকুরেটলি তুমি বের করতে পারবে? তুমি হয়তো ওয়্যারিং ক্যাপাসিটেন্স জানবে না, কিন্তু ডিভাইসের ডেটা শিটে অনেক সময় ওই যে জাংশন ক্যাপাসিটেন্সের ভ্যালু দেয়া থাকবে। তাহলে আমার মনে হয় এইটা যেহেতু তোমরা বুঝতে পেরেছো, এইটা নিজেরাই বুঝতে পারবে। দেখো আমি একটু বলে দিচ্ছি যে এখানে তোমার ভোল্টেজ প্রডিউস হয়েছে, সেই ভোল্টেজটা আমি লোডের অ্যাক্রসে চাচ্ছি, এটাই আমার আউটপুট, কারণ আমি থেভেনিনস থিওরেম অ্যাপ্লাই করে আসছি। তাহলে
এখানে আউটপুটটা সবচেয়ে বেশি হবে কখন, যখন এটা ওপেন সার্কিট। জি স্যার, এটা জি কি স্যার, ভোল্টেজ না কারেন্ট? কারেন্ট এটা ভোল্টেজ। ভোল্টেজ। এই ও, sorry, থেভনেন্স, voltage এই যে source। ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সে এখানে ভোল্টেজের সিগন্যাল থাকবে, আর কারেন্ট সোর্সে এখানে আরো থাকবে। এই এটা ভোল্টেজ। তাহলে এই ভোল্টেজ কি হবে, ডিভাইড হবে এইটাতে। কিন্তু এটা যদি তুমি ওপেন চিন্তা করো, তাহলে এখানেই সবচেয়ে বেশি ভোল্টেজ পাওয়া যাবে। তার মানে তখন ভোল্টেজ গেইনটা হয়ে যাবে ম্যাক্সিমাম। এইটাই হলো মিড ফ্রিকোয়েন্সি গেইন, যে যেই ফ্রিকোয়েন্সিতে এটাকে আমরা ওপেন চিন্তা করতে পারছি সেটা হলো মিড ফ্রিকোয়েন্সি গেইন। তাহলে at some frequencies the reactance of CO will be equal to the resistance of this Thevenin's equivalent circuit, and we will get the higher cutoff frequency, তাই না? আরেকটা হায়ার কাটঅফ ফ্রিকোয়েন্সি পাবো। তো বলো তো এটার কন্ডিশনটা কি হবে? XC equals to RTH। XC 2 দিব, XCO দিব, এই যে এটা। তাহলে আরেকটা হায়ার কাটঅফ ফ্রিকোয়েন্সি পেলাম, তাই না? সব ভ্যালু এবার থেভনেন্স থেকে ভ্যালু গুলো বসাইছি। দেখো তো এগুলো তুমি জানো কিনা, এইটাকে একটু ক্যালকুলেট করতে হবে আমাদের, নাকি? আর বাকি সব জানা আছে আমাদের, টোয়াইস পাই, এই আর সি ও আমি জানি না। আর সি এটা অ্যাকচুয়ালি হলো আর ও, এটা ডেটা শিট থেকে নিতে হয়। আর বাকি দুইটা আমাদের সার্কিটের ভ্যালু, এইটা ডেটা শিট থেকে নিতে হবে। তাহলে তুমি চাইলে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বের করতে পারো, এইভাবে ক্যালকুলেট করতে পারো। আর যদি ক্যালকুলেট করতে নাও পারো, তুমি একটা অ্যাম্পলিফায়ার তৈরি করে এখানে কি করবে, ওই যে প্র্যাকটিক্যালি তোমরা করবে, এতদিন হয়তো করেও ফেলতে। একটা অ্যাম্পলিফায়ার তৈরি করেছি, সেই অ্যাম্পলিফায়ারের এখানে আমি কি করব, এখানে একটা অসিলোস্কোপ লাগিয়ে দিব। এই যে এখানে এখানে অসিলোস্কোপ লাগিয়ে এখানে একটা গেইন নির্দিষ্ট ভ্যালুর, সে এখানে 1 ভোল্টের একটা নিলাম, নিয়ে ফ্রিকোয়েন্সি বাড়াতে থাকবো বাড়াতে থাকবো বাড়াতে থাকবো। তো এইরকম একটা রেসপন্স পাবো। এক সময় দেখা যাবে গেইন কমতে শুরু করবে। কততে গেলে, ফ্রিকোয়েন্সিতে গেলে যে গেইনটা তোমার ওই যে 0.707 হয়ে যায়, সেটা আমরা দেখবো। বুঝতে জি পেরেছো? স্যার। আমার মনে হয় আর নতুন টপিক শুরু করা শেষ ঠিক হবে না। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বলো। এখন বলো, এই যে দুইটা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি পেলাম, এর মধ্যে আমরা কোনটা চিন্তা করব, বড়টা না ছোটটা? বড়টা স্যার। হ্যাঁ, ছোটটা স্যার, ছোটটা। বড়টা না ছোটটা? উত্তরটা সঠিকই ছিল, আবার বলো। স্যার বড়টাই হায়ার তো। না না, বড়টা না, এবার ছোটটা। ছোটটা স্যার। ছোটটা ছোটটা। স্যার। হ্যাঁ, এইবার ছোটটা করব। কেন? কারণ ছোটটা তো আগে অ্যারাইজ করবে, এরকম না? ধরো এই হলো আমাদের রেসপন্স, তাহলে এখানে ধরো এই 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 এখানেই তোমার একটা ছোট, এটা ছোট, এখানে পাওয়ার অর্ধেক হয়ে গেল। এরপরেরটা যখন পাওয়ার অর্ধেক করার চেষ্টা করবে, এইটা অর্ধেক অলরেডি করে ফেলেছে, এইটা আবার অর্ধেক করলে এটা হয়ে যাবে, কত হয়ে যাবে বলো? এই যে 1/4 হয়ে যাবে, রাইট। তাহলে আমাকে কোনটা চিন্তা করতে হবে? ঠিক আছে, ছোটটা। তাহলে হায়ার কাটঅফের বেলায় ছোটটা, লোয়ার কাটঅফের বেলায় বড়টা। একটা সার্কিটের মধ্যে এরকম একাধিক কাটঅফ ফ্রিকোয়েন্সি প্রডিউস হবে, ঠিক আছে? কিন্তু আমরা কোনটাকে নিব? লোয়ারের জন্য নিব হলো বড়টা। ম্যাক্সিমাম ভ্যালুটা, আর হায়ারের জন্য নিব হলো মিনিমাম ভ্যালুটা। তাহলে এই যে এখানে যখন হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলছি, তখন হলো ওই যে অনেকগুলো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সির মধ্যে সবচেয়ে ছোটটা। আর এখানে যখন লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বলছি, তখন অনেকগুলো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির বড়টা। এইটাকেই বলা হবে ওভারঅল। মানে আমরা যখন বলি অ্যাম্পলিফায়ারের কাট অফ ফ্রিকোয়েন্সি লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটার অর্থ হলো ওই যে ছোট ভ্যালুটা, না সরি ভুল বললাম, বড় ভ্যালুটা। আবার যখন বলি অ্যাম্পলিফায়ারের হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এটা মানে হলো ওই যে যতগুলো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি আছে তার মধ্যে ছোটটা। এখন এই দুইটাকে ডিফারেন্স করলে কি পাওয়া যাবে বলো? ব্যান্ডউইথ। মানে এইটুকুর মধ্যে অ্যাম্পলিফায়ারটা প্রপারলি কাজ করবে, রাইট, গেইন প্রডিউস করবে। আর অ্যাম্পলিফায়ারের একটা বৈশিষ্ট্য হলো, যদি তার গেইন বাড়ে, তার ফ্রিকোয়েন্সির রেঞ্জটা কমে যায়, ব্যান্ড উইডথটা কমে যায়। আর যদি ব্যান্ডউইডথ তুমি বাড়াও, তাহলে গেইনটা কমে যায়। দুইটার প্রোডাক্ট অধিকাংশ জায়গায় আমরা পেয়েছি হলো কনস্ট্যান্ট, ঠিক আছে? এইটাকে বলা হয়, দুইটাকে গুণ করে পাওয়া যায়, সেটাকে বলা হয় গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট।
হ্যাঁ, এই যে এখানে যেটা পেলাম এটাকে এখন যদি এভি দিয়ে মাল্টিপ্লাই করে দাও সেটা হবে গেইন ব্যান্ডউইথ প্রোডাক্ট। এই আমাদের একটা কথা ছিল না, আমরা অ্যাটেন্ডেন্সটা কিভাবে যেন নিব, ভুলে গেছি তো। স্ন্যাপশট নিতে নিতে হ্যাঁ চাইছেন। হ্যাঁ, আমি তাহলে এখন নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা স্যার। দাঁড়াও স্যার এটা কি পার্টিসিপেন্ট লিস্ট থেকে নেবেন? দাঁড়াও দেখতেছি আমি কিভাবে নিব, 1 মিনিট। হ্যাঁ, পার্টিসিপেন্ট লিস্ট আমি দেখতে পাই না কেন, শেয়ার দেয়াতে নাকি? ক্লাস যেহেতু শেষ, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার অফ করে স্ক্রিন শেয়ার অফ করি, হ্যাঁ জি স্যার। স্ক্রিন শেয়ার অফ করলে তোমরা আর কি দেখতে পাবে না। এই স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। হ্যাঁ, আমি এখন নিয়ে নিচ্ছি। তাহলে তোমাদের যাদের নাই, রোল নাম্বার নাই, তারা তো আমাকে ভোগাবে, নাম ধরে আবার খুঁজতে হবে তখন। এক ঝামেলার কাজ আবার, এতক্ষণ ভালোই পড়াইলাম, এখন আবার বসে বসে এগুলো কে করে? স্যার রেকর্ডিংটা অফ করে দিলে ভালো হয়। রেকর্ডিংটা অফ করে দেই। হ্যাঁ, রেকর্ডিংটা অফ করবো হলো কোথায়, মোর রেকর্ড